ভার্সিটির ক্লাস শেষে রিকশা করে বাড়ি চলে এসেছে মাইশা। দুপুরের খাওয়া দাওয়ার পর শাশুড়ির সাথে গল্প করেছে কিছুক্ষণ। নাজিয়া বেগমের আবার দুপুরে ঘুমের অভ্যাস আছে। সে মোতাবেক তিনি ঘুমিয়ে পড়তে নিজের রুমে ফিরে এসেছে মাইশা। দরজাটা চাপিয়ে জানালা ও বারান্দার পর্দা টেনে অন্ধকার করে ফেলল রুম। এরপর ফোনটা নিয়ে লাফ দিল নরম তুলতুলে বিছানার ওপর। দিনে দুপুরে রুম অন্ধকার করে রিলস দেখার মতো শান্তি আর কোথাও পায় না মাইশা। শ্বশুরবাড়িতে এসেও যে এই শান্তিতে বিঘ্ন ঘটেনি তাতেই খুশি সে। নির্জন বাসায় নেই, তাই তাকে ডিস্টার্ব করারও কেউ নেই। এখন শান্তিতে ফোন টিপতে পারবে। বিধিবাম ওর শান্তিটা বোধহয় বেশিক্ষণ সইল না। 15 মিনিট বাদেই কল আসলো। স্ক্রিনে জলজল করে উঠল সাদা পান্ডা নামটা। মাইশা মহাবিরক্ত হয়ে রিসিভ করলো কল। বলল, জি বলুন, কি বলবেন। নির্জন ফোনের অপর পাশ থেকে জিজ্ঞেস করলো, কল দেয়াতে চেতে গেলে মনে হচ্ছে ঘুমাচ্ছিলে নাকি? মাইশা উত্তর দিল, না, আমি দিনের বেলা ঘুমাই না। বাহ, ভালো অভ্যাস। খেয়েছ? জি। আপনি? আমিও। মা নিশ্চয়ই ঘুমাচ্ছে? জি। তাহলে তুমি একা একা কি করছো? ফোন টিপছিল। কথাটা বলতে বলতেও বলা হলো না মাইশার। নিজেকে সামলে নিয়ে প্রত্যুত্তর করলো, কিছু না, বসে আছি। বেকার বসে থেকে সময় নষ্ট না করে পড়তে বসো। বিস্ময়ে তবদা লেগে গেল মাইশার। হতবিহ্বল হয়ে বলল, পড়তে বসবো আমি এই সময়? নির্জন জবাব দিল, মাইশা, আমি কল দেওয়ার সাথে সাথে রিসিভ করেছো তুমি, তার মানে বসে বসে নিশ্চয়ই ফোন ঘাঁটছিলে। এই স্বভাবটা বাদ দিতে বলছি আমি। গোটা বিকেল অনেক লম্বা একটা সময় পড়তে বসো। মাইশা তস্ত্র উঠে বসে পড়ল বিছানায়। কাঁদো কাঁদো হয়ে বলল, আপনি আমার বর নাকি আমার টিচার? পড়াশোনা নিয়ে এমন টর্চার শুরু করেছেন কেন? বিপরীতে নির্জন একটু বিচলিত হলো না, বরং বেশ শান্ত কণ্ঠে বলল, পড়তে বসতে বলাটা টর্চার না, ভালো উপদেশ। আর আপনার ভালো উপদেশ আমার পেটে হজম হয় না। বলে ঠাস করে কলটা কেটে দিল মাইশা। আবারও রিলসে ঢুকে নাক টানতে টানতে বলল, শেষ শেষ, আমার জীবনের সব সুখ শান্তি শেষ। পড়াশোনা নিয়ে এত প্যারা আম্মুও দেয়নি। এখন বিয়ের পর একদম ডিপ্রেশনে যাওয়ার মতো ব্যাপার স্যাপার। তবে মাইশার আর ডিপ্রেশনে যাওয়া হলো না, কারণ কিছু মুহূর্তে রিলসে মজে গেছে আর মনে মনে বাহানা আটছে কিভাবে পড়াশোনার ব্যাপারে নির্জনকে ফাঁকি দেয়া যায়। সন্ধ্যা পেরিয়ে রাত্রি নেমেছে সবে। নাজিয়া সন্ধ্যার নাস্তার ব্যবস্থা করেছে নিজেদের জন্য। এই মুহূর্তে বাড়িতে তিনি, মাইশার কাজের মেয়ে কমলি বাদে কেউ নেই। নির্জন ও তোফায়েল দুজনে অফিসে। ব্যবসার সমস্ত দায়িত্ব ছেলেকে দিলেও ঘরে বসে থাকার বান্দানন তোফায়েল অফিসের যাতায়াতটা ঠিকই রেখেছেন। মাইশা নিজেদের রুম থেকে বেরিয়ে ছুটে এলো নাজিয়াদের কাছে। কিছুক্ষণ এটা ওটা আলাপের পর মাইশা ইতস্তত করে জিজ্ঞেস করলো, মা, উনি কখন আসবে? নাজিয়া স্মিত হেসে বললেন, নির্জনের কথা বলছিস? ও তো 8:30 9টা বাজে চলে আসে, আবার কখনো কখনো দেরিও হয়, ঠিক নেই। মাইশা ঠোঁট জোড়া গোল করে বলল, ও আচ্ছা। নাজিয়া বললেন, আর তোর পড়াশোনা? নির্জন অফিস থেকে এসে যদি দেখে তুই টই টই করে ঘুরছিস তাহলে বকবে। আমিও কিন্তু পড়াশোনার ব্যাপারে কোনো ছাড় দেব না, তে বলছি নাস্তাকে সোজা গিয়ে পড়তে বসবি, ঠিক আছে? মাইশা বাধ্যমের মতো মাথা নাড়ল। পর মুহূর্তে আবার বলল, কিন্তু মা, আমি পড়তে বসলে আপনি একা একা কি করবেন? আপনাকে একা রেখে আমি ব্যস্ত হয়ে থাকলে কেমন হবে? নাজিয়া মাইশার কথার অর্থ ধরতে পারলেন। ঠোঁট চেপে হেসে ওকে নিরাশ করে বললেন, আমিও ব্যস্তই থাকবো মা, রাতের রান্না করব আর তুই পড়তে বসবি। আমাকে সঙ্গ দেওয়ার বাহানায় পড়ায় গাফিলতি করার কোনো দরকার নেই। দীর্ঘশ্বাস ফেলল মাইশা। বুঝলো এই বাড়িতে থাকলে পড়াশোনায় ফাঁকি দেওয়া তার আর হচ্ছে না। নির্জন কালী মাইশাদের বাড়ি থেকে ওর সব বই খাতা আনিয়ে দিয়েছে। আবার এটাও বলে রেখেছে পড়াশোনা সংক্রান্ত যা কিছু লাগবে সাথে সাথে তাকে জানাতে। পড়াশোনা নিয়ে এই বাড়িতে কোনো সমস্যা হবে না মাইশার। সন্ধ্যার নাস্তাটা খাওয়ার পরপরই নাজিয়া মাইশাকে রুমে পাঠিয়ে দিলেন। কঠোরভাবে বলে দিলে পড়াটা যেন ঠিকঠাকভাবে শেষ করে। কিন্তু মাইশা, সে এত সহজে কথা শোনার মেয়ে নয়। সে রুমে এসে টেবিলে বসলো ঠিকই, কিন্তু পড়ায় মনোযোগ দিল না। একটা বই খুলে প্রথমে কয়েক পৃষ্ঠা উল্টালো, এরপর পেন্সিল নিয়ে আঁকা শুরু করলো, এলোমেলো আঁকা আঁকি।
আধা ঘন্টা এভাবে চলার পর হাই তুলতে তুলতে বইয়ের উপরে মাথা রেখে শুয়ে অঙ্কনের প্রতিভা প্রকাশ করতে শুরু করলো। যখন টের পেল সে কোনোভাবেই চোখ খোলা রাখতে পারছে না, তখন বহু কষ্টে চেয়ার ছেড়ে উঠল। আড়মোড়া ভেঙে বলল, বইয়ের পাতাগুলোতে ঘুমের ওষুধ কে মিশায় ভাই? বই খুললে আমার খালি ঘুম পায়। যে ব্যক্তি বইয়ের পাতায় ঘুমের ওষুধ মেশানোর মতো অকাজ করে তাকে আইনের আওতায় আনা উচিত। বলতে বলতে টলতে টলতে ওয়াশরুমে ঢুকলো মাইশা। ঘুম তাড়াতে চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে এলো। এরপর টান টান হয়ে টেবিলে বসে বলল, না এবার পড়তেই হবে। যদি সাদা পান্ডা এসে বলে কি কি পড়েছ পড়া দাও, তখন আমি কি করব? এর চেয়ে ভালো অল্প কিছু হলেও পড়ে রাখি। মাইশা পড়া মুখস্থ করছে কম আর ঘড়ি দেখছে বেশি। 7:15 থেকে 8:15 পর্যন্ত ঠিকঠাক পড়ল সে। এরপরই ভাবল, অনেক পড়ে ফেলেছি, এবার একটু রিলসে ঢুকি, 10 মিনিট পরেই রেখে দিব, সাদা পান্ডা টেরও পাবে না। মাইশার রিলস দেখার 10 মিনিট 20 মিনিটে গিয়েও পূর্ণ হলো না। মাইশা পুরোপুরি প্রস্তুত হয়ে বসেছে, সামনের বইও খোলা। সবেমাত্র টের পাবে নির্জন এসেছে, অমনি ফোন রেখে পড়া শুরু করব। তবে মাইশার পরিকল্পনা সফল হলো না। আধা ঘন্টা পর নির্জন রুমে ঢুকলো নিঃশব্দে। ফোনের রিলসের ভেতর ঢুকে থাকা মাইশা টেরও পায়নি নির্জন কখন এসে পেছনে দাঁড়িয়েছে। সে আপন মনের রিলস দেখছে আর রিলসের ভিতরে চলতে থাকা গান গুনগুন করছে। নির্জন গুনে গুনে 5 মিনিট মাইশার কাণ্ড কারখানা দেখল। এরপরই থমথমে সরে বলল, বাহ, বেশ ভালো পড়াশোনা চলছে দেখছি। সামনে বই খোলা আর আপনি দেখছেন রিলস। বিদ্যাসাগরিণী হতে বেশি দেরি নেই। বিশ্বের অতি সহ্যে লাফিয়ে উঠল মাইশা। চক্ষুদয় রসগোল্লার ন্যায় বড় বড় হয়ে গেছে। ধরাখের রিলসটা অফ করতে অবধি ভুলে গেছে। কাকতালীয়ভাবে সেখানে অবিরাম বেজে চলেছে একটা গান, ক্যাসে ক্যাসে নেনো মিলে সাজনা, ক্যাসে মে এসে না ঘাবড়ায়ু সাজনা। পুলিশের সামনে চোরের অবস্থা যেমন হয়, মাইশার হয়েছে তেমন। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। নির্জনের দিকে তাকাতে গিয়েও চোখ নামিয়ে ফেলেছে বারংবার। একই লাইনগুলো বারবার বাজতে থাকায় নির্জন বিরক্ত হয়ে নিজে এসে অফ করে এলো সেটা। তৎক্ষণাৎ মাইশা বেশ সাহস সঞ্চয় করে বলল, আপনি কখন এলেন রুমে? কখন এসেছি সেটাও তো তাল পাওনি, তাই তো? সাধে তো আর তোমাকে বেতাল মহিলা বলি না আমি। আর এই তোমার পড়াশোনার নমুনা, দুপুরে তো বলার পরও পড়তে বসলে না, আর এখন সামনে বই খোলা রেখে রিলস দেখছ। মাইশা অভিমানী সুরে বলল, দেখুন, সবসময় বেতাল বেতাল বলবেন না। আপনি চুপচাপ এসে দাঁড়িয়েছেন, এটাই আমার দোষ নেই। কে বলেছিল আপনাকে বিড়ালের মতো পাটি পিটি রুমে আসতে? আসলেই ভুল করেছি। আমার উচিত ছিল আধা মাইল দূর থেকে মাইকিং করতে করতে রুমে আসা। মাইশা সম্মতি পোষণ করে বলল, একদম তাই। সঙ্গে সঙ্গে ধমক দিল নির্জন, আর কথা বলে পড়তে বসো তুমি। আবার কথা বলে পড়তে বসো তুমি। রাতের খাবারের আগ পর্যন্ত পড়বে, ততক্ষণ এই ফোন আমার কাছে থাকবে। নির্জনের মুখের উপর কথা বলার সাহস মাইশার হলো না। নির্জনের হাতেই নিজের ফোনটা থাকার পরও উৎকণ্ঠা দেখা দিল না ওর মধ্যে। এই ব্যাপারটাতে অভিভূত হলো নির্জন। মাইশাকে আরেকটু যাচাই করতে বলল, ফোনের পাসওয়ার্ড বলো। মাইশা কোনো প্রকার ইতস্ততা ছাড়াই পাসওয়ার্ড বলে দিল নির্জনকে। না কোনো ভয় আর না তো ঘাবড়ানোর চিহ্ন। এতে যেন মাইশার সরলতা ধরা দিল নির্জনের সামনে। অজান্তেই মনের কোণে সৃষ্টি হলো অন্যরকম ভালো লাগার। ফোনটাকে নির্জনের জিম্মায় রেখে কোনোভাবে পড়ায় মন বসাতে পারছিল না মাইশা। সরল হলেও সে অবুঝ নয়। নির্জনের পাসওয়ার্ড জিজ্ঞেস করার কারণটা ঠিকই বুঝেছে। নির্জন ওয়াশরুমে ঢুকতেই বন্ধ দরজার দিকে তাকে মাইশা বিড়বিড় শুরু করলো, যত শত্রুতা আমার ফোনটার সাথে, আমার পাসওয়ার্ডও লাগবে। আমার ফোন চেক করে পাবে কি? প্রেমিক থাকলে এই সাদা পান্ডাকে বিয়ে করতাম আমি। মুখটাকে প্যাঁচার মতো করে মাইশা বইয়ের পাতায় মনোযোগ দিল। মাইশা। নির্জন বের হলো, নিচে গেল। খাওয়ার আগে পর্যন্ত একটা শব্দ বলল না মাইশাকে। ঠিক যখন নাজিয়ার ডাক পড়লো তখনই বলল, বই খাতা রেখে এবার খেতে চলো। পরে থেকে ছুটি পেয়ে খুশিতে বই বন্ধ করার কথা ভুলে গেল মাইশা। নির্জনের পিছু লাফাতে লাফাতে চলে গেল নিচে। ডাইনিং টেবিলে খেতে বসে কত গল্প তার শ্বশুর শাশুড়ির সাথে, কিন্তু এই মুহূর্তে বর বউ যেন একজন আরেকজনকে চেনেই না। রাত্রির বেলার খাওয়ার শেষে সবাই যে যার রুমে চলে গেল। অন্ধকার পুরো বাড়ি। নির্জন রুমে ঢুকে দেখল বইয়ের উপরে মাইশার বইটা খোলা পড়ে রয়েছে টেবিলের ওপর।
মাইশা নির্জনের পিছু পিছু ঢুকে প্রথমে ওর দিকে তাকিয়েছে, এরপর তার দৃষ্টি অনুসরণ করে টেবিলের দিকে তাকাতেই চমকে উঠল। ব্যাপারটা অপরাধীর ন্যায় বানিয়ে বলল, চেহারাটা। হায় হায়, বইটা। নির্জন কর্কশরে বলল, বইটা খোলা রেখে গিয়েছ, বন্ধ করার তাল ছিল না তোমার? মাইশা নিচু আওয়াজে বলল, ভুল করে খোলা রেখে গিয়েছে। আচ্ছা, এখন কি আপনিও আম্মুর মতো বলবেন, বই খোলা রাখলে শয়তান পড়ে? নির্জন ভুরু কুচকে বলল, মানের উত্তরটা মাইশা দিল না, পাল্টা শুধালো, আচ্ছা একটা প্রশ্ন করি আপনাকে। করো। অনুমতি পেয়ে মাইশা উৎফুল্লতার সাথে বলল, আচ্ছা, বড়রা বলে বই খোলা রাখলে নাকি শয়তান পড়ে, তাহলে পরীক্ষার হলে আমরা খাতা খোলা রেখে দিলে শয়তান লিখে দেয় না কেন? মাইশা খুবই সিরিয়াস ভঙ্গিতে প্রশ্নটা করেছে, কিন্তু নির্জনের মধ্যে তেমন প্রতিক্রিয়া নেই। সে নরম স্বরে বলল, মাইশা, এসব যুক্তিহীন বকবক বন্ধ করো, আমার মাথা ব্যথা করছে, আমি ঘুমাবো। মাইশার মুখখানায় বেদনা বিধুর একটা ভাব ফুটে উঠল। বলল, মাথা ব্যথা করছে, আসেন আমি মাথা টিপে দেই, কমে যাবে। নির্জন কিছু একটা ভেবে বলল, আমার ঘাড়ও ব্যথা করছে মাইশা, তাহলে আমি আপনার ঘাড় সহ টিপে দেই। নির্জন ভুরু কুচকালো, কৌতুকপূর্ণ দৃষ্টিতে চেয়ে বলল, আচ্ছা তাই? আমার যে গলাও ব্যথা করছে। মাইশা উৎসাহের সহিত বলে বসলো, তাহলে আমি আপনার গলাও টিপে দিব। বেখেয়াল বশত কি বলেছে সেটা বুঝে আসতেই দু হাতে মুখ চেপে ধরল মাইশা। আর চোখে নির্জনের দিকে তাকাতেই দেখতে পেল সে নিঃশব্দে হাসছে। মাইশার নজর ফেরাতে বলল, আচ্ছা গলা টিপবে, কি অপরাধে? তোমার ফোন নিয়ে রেখেছি বলে। নির্জনকে হাসতে দেখে মাইশা সহজ হলো কিছুটা, কিন্তু লজ্জা পেয়েছে ভীষণ। লাজুক হাসিতে কপালদায় ভর্তি হলো। মাথা নিয়ে মিনমিন করে বলল, আপনি ইচ্ছে করে এরকম করলেন আমার সাথে? নির্জন হাসি থামে বলে, আরেকবার প্রমাণ করে দিলাম তুমি যে বেতাল মহিলা। মাইশা কপট রাগ দেখে বলল, এই আপনার না মাথা ব্যথা? আমার পিছু লাগার সময় যে মাথা কই যায়? ব্যথা তো এখনো আছে, লম্বা ছুটি কাটিয়ে অফিসে অ্যাটেন্ড করেছি যে। মাইশা নরম গলায় আরেকবার আবদার করলো, এজন্যই তো বললাম আমি মাথা টিপে দেই। নির্জন এবার আর মানা করল না, বলল, আচ্ছা লাইট অফ করে আর তোমার বই বন্ধ করে রেখে এসো। অন্ধকার রুম, এসি অন থাকায় হিমশীতল আবহাওয়া রুম জুড়ে। গায়ে কাঁথা দেয়া দুজনেরই। বিছানায় আধশো অবস্থায় নির্জনের মাথা ম্যাসেজ করছে মাইশা। দুজনের মাঝের বালিশটা আজ নেই, এক পাশে পড়ে আছে অবহেলায়। মাইশা রুমে ঢুলতে ঢুলতে হাই তুলল, পর তাকালো নির্জনের দিকে। ততক্ষণে নির্জন ঘুমিয়ে পড়েছে। মাইশারও আর জেগে থাকার কারণ নেই। নির্জনের পাশে শুতে গভীর ঘুমে তলিয়ে গেল সে। খানিক বাদেই অভ্যাসবশত কোলবালিশের ন্যায় জড়িয়ে ধরল নির্জনকে। সাইমন রাইসা প্রেমটা ভার্সিটি লাইফ শুরু হয়েছিল। রাইসা তখন সবেমাত্র ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, আর সাইমন ছিল থার্ড ইয়ারে। পার্থক্য 2 বছরের। কলেজ ক্যাম্পাসে পরিচয়, বন্ধুত্ব। সময়ে সময়ে সেই বন্ধুত্ব গড়ালো প্রেমে। ভার্সিটির ক্লাস ফাঁকি দিয়ে এদিক ওদিক ঘুরতে যাওয়া, একসাথে সময় কাটানো, সবকিছুই চলছিল। সাইমনের পারিবারিক অবস্থা বেশ সচ্ছল, যার কারণে পড়াশোনা শেষ হওয়ার আগ অবধি বাবার টাকা উড়িয়েছে সে। নিজের কোনো আয় ছিল না। বেকার প্রেমিকের কাছে রাইসা কখনো কিছু আবদার করেনি। মাসে যদি একটা ফুল বা চকলেট এনে দিয়েছে তাতে সে খুশি। নিজের আহ্লাদ আবদার সবকিছুই মনে জমা রেখেছিল ভবিষ্যতের জন্য। সাইমনের পড়াশোনা শেষ হতেই সৌভাগ্যক্রমে একটা ব্যাংকে চাকরি হয়ে গেল তার। অমনি রাইসা বিয়ের জন্য চাপ দিতে শুরু করলো। সাইমন সময় চেয়েছিল আরও 3 মাসের, তবে রাইসার পক্ষে সেই সময় দেওয়া সম্ভব হয়নি, কারণ ততদিনে নির্জনের সাথে বিয়ের কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। বিয়ের কথাবার্তা চলছে শোনার পরও জেদ ধরে বসেছিল সাইমন। রাইসা কয়েকবার বোঝানোর চেষ্টা করে, ব্যর্থ হয়ে হাল ছেড়েছে। সাইমনের ওপর অভিমান করে সম্মতি দিয়েছিল বিয়েতে। হলুদের রাত্রে সাইমনের কল পেতেই সেটা রিসিভ করেছিল রাইসা, বরং সেটাই কাল হয়ে দাঁড়ালো। কয়েকটা মিষ্টি কথায় সব রাগ পড়ে গেল তার। প্রস্তাব রাখলো দুজনে পালিয়ে যাওয়ার। কিছুক্ষণ গাইগুই করে উপায় না পেয়ে রাজি হয়েছিল সাইমনের। এরপর বিয়ে, সংসার। বিয়ের পর প্রথম কিছুদিন ভালোই গেল। সপ্তাহখানেক পার হতেই সাইমনের মধ্যকার প্রেমিক ভাবটা হারাতে শুরু করলো। ভুলে গেল রাইসাকে সময় দেওয়ার কথা। সকালে অফিস যাওয়া, রাতে ছুটির পর প্রথমে মায়ের কাছে যাওয়া, এরপর বাড়ি ফিরে ক্লান্তির বাহানা দেখানো, এরকম জীবনে অভ্যস্ত হতে শুরু করলো তারা। সেদিন রাত্রি 11:30টায় ফেরার সাথে রান্নাঘরের কাজ গুছগাছ করে রুমে আসলো রাইসা। সাইমন তখন বিছানায় শুয়ে শুয়ে ফোন চালাচ্ছে। সে রাইসাকে দেখামাত্র বলল, লাইটটা অফ করে দাও তো।
মাথা নাড়ল রাইসা, লাইট অফ করে চলে এলো বিছানায়। শুয়ে প্রথমে সাইমনের হাত নিয়ে নিজের কাঁধে রাখলো, পরপর তার বুকে মাথা রেখে চোখ বুঝল। সাইমন রাইসাকে সরালো না, তবে বিরক্তিতে সূচক শব্দ করে বলল, এভাবে ঘুমানোর অভ্যাস কেন তোমার? আমার হাত ব্যথা হয়ে যায়। সাইমনের কথার বিপরীতে কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না রাইসা। উঠে তৎক্ষণাৎ বসল। বিস্ময় ও হতাশা মিশ্রিত স্বরে জানতে চাইল, আমি ঘুমালে এখন সমস্যা হয় তোমার? সাইমন দীর্ঘশ্বাস ফেলল, শান্ত স্বরে বলল, দেখো রাইসা, এটাতে এত ইমোশনাল হওয়ার কিছু নেই। আমার সমস্যা হয় বলেই বলেছি। এমন সাধারণ বিষয় নিয়ে ইমোশনাল হয়ে যাও কেন তুমি? তোমার কাছে সাধারণ হলেও আমার কাছে এটা সাধারণ বিষয় নয়। এই ছোটো ছোটো বিষয়গুলোই আমার কাছে অনেক কিছু। সাইমন ঠান্ডা অথচ শক্ত কণ্ঠে বলল, তাই বলে তুমি যে শুধু নিজের দিকটা বুঝবে এমন তো হবে না, আমার দিকটা বুঝতে হবে তোমার। যেভাবে যা বলছো সবই শুনেছি, বিশ্বাস করছি, আর সেভাবেই চলছি। এরপরও আর কি বোঝাতে চাও তুমি? তুমি ইনডাইরেক্টলি আবার আমার পরিবার নিয়ে খোঁচা দিলে। কেন বুঝতে পারছো না আমি এখন সব জানানোর পরিস্থিতিতে নেই? এজন্য বলেছিলাম আরও 3 মাস পর বিয়েটা করব। তুমি তো শুনলে না, নির্জনকে বিয়ে করতে যাচ্ছিলে, এই জন্যই অসময়ে বিয়েটা করতে হলো। তাহলে সব কিছু ঠিকঠাক করতে সময় লাগা স্বাভাবিক না? রাইসা দীর্ঘশ্বাস ফেলে বলল, মেনে নিয়েছি সব কিছুই স্বাভাবিক, কিন্তু দিনে দিনে তোমার আচরণের যে পরিবর্তন হচ্ছে সেটা কি স্বাভাবিক? রাইসা, এসব লজিকলেস কথাবার্তা বন্ধ করে তুমি। কাল আমার অফিস আছে, ঘুমাতে দাও। রাইসার কথা বাড়ল না, আশা ছেড়ে দিয়ে বলল, আচ্ছা ঘুমাও। বলতে দেরি সাইমনের চোখ বুঝে পাশ ফিরতে দেরি নেই। বোঝা গেল রাইসার সাথে কথা বলে সময় ব্যয় করতে চাইছে না সে। রাইসা শুয়ে পড়ল সাইমনের বিপরীত পাশে, উল্টো দিকে ঘুরে। পাশাপাশি ঘুমালে দুজনের মাঝে যেন যোজন যোজন দূরত্ব। একই দিনে একই সময়ে দুবনের সম্পূর্ণ ভিন্ন রকম কাহিনী। কোথাও মিষ্টি প্রেমের তিক্ত সমাপ্তির আভাস, কোথাও নতুন প্রেমের অনবদ্য সূচনা। পাখিদের কিচিরমিচির ডাক ঘোষণা দিল নতুন ভোরের। পূর্বের আকাশে সূর্যের দেখা মেলেছে। নির্ধারিত সময়ে নিত্যদিনের অভ্যাসবশত ঘুম ভাঙল নির্জনের। চোখ খুলে নড়তে গিয়ে নজরে পড়ল মাইশার ঘুমন্ত মুখখানা। ঘুমের ঘোরে নির্জনও তাকে এক হাতে জড়িয়ে রেখেছিল বিধায় বেশি হাত পা ছড়াছড়ি করতে পারেনি। গুটিসুটি মেরে শুয়ে আছে কেবল। মাইশার ঘুমানোর ফলে নির্জনের হাত বর্তমানে অসার প্রায়। তবু ওকে ডাকার ইচ্ছে নির্জনের হচ্ছে না। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে মেয়েটা। সেই ঘুম রইল না বেশিক্ষণ। নির্জন ডেকে উঠল, মাইশা উঠবে না? মাইশা হালকা নড়ছড়ে বলল, পরে ভার্সিটি যেতে হবে, কিন্তু না উঠলে আবার গতকালের মতো পানি ঢেলে দিব। এবার আর শুয়ে থাকা হলো না মাইশার। চোখ ডলতে ডলতে উঠে বসল বিছানায়। কর্কশরে বলল, আপনার সমস্যা কি? হ্যাঁ। নির্জন প্রত্যুত্তরে বলল, আপাতত হাত ব্যথার সমস্যা। তুমি সারা রাত আমার হাতের ওপর ঘুমিয়েছ। মাইশার ঘুম চোখের পাতা ছেড়ে পালালো। উৎকণ্ঠার সাথে বলল, সারা রাত? বেশি ব্যথা হচ্ছে? আমি হাত টিপে দিব। নির্জন নির্বিকার বলল, দরকার নেই, আপাতত গিয়ে ভার্সিটির জন্য রেডি হও, তাতে আমার উপকার হবে। মাইশার মায়াদয়া সব ফুরুত করে উড়ে গেল। মৃতৃষ্ণায় নাকমুখ কুঁচকে নামলো বিছানা থেকে। ওয়াশরুমে ঢোকার আগ পর্যন্ত বিড়বিড়িয়ে বলতে থাকলো, মানুষের বর বাসর রাতে ভালোবাসার কথা বলে, আমার বর এইচএসসির রেজাল্ট জিজ্ঞেস করে, নতুন নতুন বিয়ের পর মানুষের বর হানিমুনে যাওয়ার কথা বলে, আমার বর ভার্সিটি যাওয়ার কথা বলে। বুঝতে পারছি না কোথায় এলাম, শ্বশুরবাড়ি নাকি অন্য কোথাও। ওয়াশরুমের দরজাটা সশব্দে আটকানো পর্যন্ত নির্জন শান্ত দৃষ্টিতে দেখে গেল মাইশার কাণ্ড কারখানা। অতঃপর অজান্তেই মুখ ফুটে বেরিয়ে এলো, হাউ সুইট। গাড়িতে বসে মাইশা চুপচাপ বাইরে তাকিয়ে আছে। ঘুরেও তাকাচ্ছে না নির্জনের দিকে, কিন্তু আজ নির্জন তাকাচ্ছে। একটু পরপর ঘুরে মাইশার দিকে তাকাচ্ছে আর ড্রাইভিং করছে। মাইশার পাত্তা না দেখে অবশেষে নির্জনই মুখ খুলল। জিভে ঠোঁট ভিজি বলল, আজকে চুপ করে আসো যে? মাইশা নড়েচড়ে তাকালো নির্জনের দিকে। মুখখানায় তার আমাবস্যার অন্ধকার। এক পলক তাকিয়ে আবার ঘুরল বাহিরের দিকে। স্বল্প শব্দে উত্তর দিল, এমনি। নির্জন টের পেল হয়তো মাইশার মন খারাপ, কিন্তু কারণটা আর ধরতে পারল না। মেয়েদের মন ভালো করার উপায় নির্জনের জানা নেই, তবে এতটুকু জানে মেয়েরা আইসক্রিম ফুচকা বেশ পছন্দ করে। বউ মন খারাপ করে আছে, আরও চুপচাপ বসে থাকবে তা তো হয় না। কিয়ৎক্ষণ ভেবে চিনতে মাইশার মন ভালো করার জন্য নির্জন বলল, আইসক্রিম খাবে?
ঝট করে ঘুরে চাইল মাইশা, চেহারায় তার হতভম্বতা আনন্দের মিশ্র প্রতিক্রিয়া। আখিদয়ে বড় বড় করে বলল, এটা আপনি জিজ্ঞেস করছেন? গাড়িতে তুমি আর আমি ছাড়া আর কেউ আছে বলে আমার মনে হচ্ছে না। নির্জনের উত্তরে মিয়ে গেল মাইশা মনের ইচ্ছাকে মনের ভিতর চাপা দিয়ে থমথমে স্বরে বলল, না মানে আপনি জিজ্ঞেস করছেন দেখে একটু অবাকই হলাম, না হলে আমি তো ভেবেছিলাম আপনি শুধু পড়ার কথাই জিজ্ঞেস করতে পারেন। নির্জন অধৈর্য হয়ে বলল, আমি পড়ার কথা বলি দেখে তোমার ভালো লাগে না? এই সাধারণ ব্যাপারে বাচ্চাদের মতো রাগ অভিমান করে বসে আসতাও? মাইশা সাবলীল ভঙ্গিতে উত্তর দিল, মেয়েদের অভিমানের বয়স লাগে না মিস্টার। নির্জন অদ্ভুত দৃষ্টিতে চাইল মাইশার দিকে। হঠাৎ কিছু একটা মনে আসতে বলল, পড়ার কথা শুনলেই জ্বর এসে পড়ার কারণে আজ থেকে তোমার পড়ার সময় আরও 2 ঘন্টা বাড়ানো হলো, এটা তোমার পানিশমেন্ট। মাইশা আতকে উঠে বলল, কি? যা শুনলে তাই? মাইশা চটে গিয়ে বলল, গাড়ি থামান, এখনই নেমে যাব আমি। আইসক্রিমও খাবো না, আর আপনার পড়ার ডায়লগও শুনবো না। নির্জন সত্যি সত্যি মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দিল। ভার্সিটির জন্য এখনও 15 মিনিট পথ বাকি। মাইশা ভাবতেও পারেননি নির্জন সত্যি সত্যি মাঝ রাস্তায় তাকে নামিয়ে দিবে। ভীষণ জেদ হলো তার। রেগে মেগে গাড়ি থেকে নামতে গিয়ে টের পেল সে কোনোভাবেই দরজা খুলতে পারছে না। নির্জন তার বৃথা চেষ্টা দেখে বলল, লাভ নেই, আমি লক করে রেখেছি। মাইশা হতবিহ্বল হয়ে বলল, আশ্চর্য, লক করে রাখলে আমি নামবো কি করে? নির্জন নিরুদ্বেগভাবে বলল, আমি কি জানি, তুমি তো শুধু গাড়ি থামাতে বলেছিলে, গেটের লক খোলা রাখতে হবে এমন কিছু তো বলনি। মাইশা বেশ ভালোভাবে বুঝতে পেরেছে নির্জন নিজের কথার নড়চড় করবে না। মাইশা হার স্বীকার না করা অবধি এখানেই গাড়ি থামিয়ে বসে থাকবে। বাপের অফিস দেরি করে গেল তার কোনো ব্যাপার না, কিন্তু নির্জনের জন্য তো মাইশা আর বসে থাকতে পারে না। তাই অবশেষে হার মেনে নিল, বলল, আচ্ছা, গাড়ি থামানোর অর্ডার ক্যান্সেল, এবার গাড়ি চালান ভার্সিটি পর্যন্ত নিয়ে তারপর নামাবেন। কিন্তু তুমি তো বললে এখানেই নামবে। মাইশা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না, অতিষ্ঠ হয়ে বলল, গাড়ির কাজ ভেঙে ফেলবো নাকি আমি? এই কাজ যদি ভাঙতে হয় তাহলে আপনার মাথায় ভাঙবো আমি। ভুল সময় ভুল কথা বলে ফেলেছে মাইশা। নির্জন পূর্বের দ্বিগুণ তেরামি করে বলল, ভাঙো কাজ, এই গাড়ি আজ আর চলবেই না। সোয়াল ঝুলে পড়লো মাইশার, কপাল চাপড়ালো পরক্ষণেই। নির্জনের বদলে নিজের মাথায় কাজ ভাঙার বিপুল ইচ্ছা পোষণ করলো সে। 2 মিনিট চুপচাপ বসে থেকে কাঁদো কাঁদো হয়ে বলল, আচ্ছা সরি, আর কোনো দিনও আপনার মাথায় কাজ ভাঙার কথা বলবো না। এবার তো চলুন। মাঝ রাস্তায় কতক্ষণ? নির্জন চুপ করে রইল। এদিকে ক্লাসের টাইম হয়ে গেছে মাইশার, দেরি করলে কেস। আর নির্জন তো নড়ে চড়ার নামই নিচ্ছে না। মাইশা পুনরায় বলল, আরে সরি বললাম তো আমি, এবার চলুন না, ক্লাস শুরু হয়ে যাবে এক্ষুনি, লেট করলে বকা খাবো আমি। নির্জন রুক্ষ স্বরে বলল, মাথায় কাজ ভাঙার পর জাস্ট সরি বলে দিলেই যদি সমাধান হতো তাহলে ডক্টর বলে দুনিয়ায় কিছু থাকতো না। মাইশা ধৈর্যহারা হয়ে বলল, কিন্তু আমি তো কাজ ভাঙিনি, আমাকে ফাঁসানোর ধান্দা শুধু, সাদা পান্ডা কোথাকার। বেখেয়ালবশত মুখ ফসকে কি বলে ফেলেছে সেটা টের পেতে পেতে অনেক দেরি। নির্জনের কুঞ্চিত ভুরুদয়ের নিচে থাকা চোখ জোড়ার দিকে তাকিয়ে ঘাবড়ে গেল। পিছিয়ে যাওয়ার চেষ্টায় দরজা ভেঙে বেরিয়ে যায় প্রায়। নির্জন বেশ গুরুগম্ভীর ভঙ্গিমায় বলল, এই কয়েকদিনে সাদা পান্ডা নামটা বার কয়েক শুনেছি আমি, তবে এটা যে আমারই নাম সেটা জানতাম না। নির্জনের কথায় মেশে বোকার মতো হাসি দিল একটা, শুকনো ঢোক গিলে বলল, মুখ ফসকে বেরিয়ে গেছে। আপনার নাম হতে যাবে কেন? আপনার তো কম সুন্দর একটা নাম আছে, নির্জন। আমি কেন আপনার এমন বিকট নাম রাখতে যাব? নির্জন উত্তর দিল না। পকেট থেকে নিজের ফোনটা বের করলো। কয়েক মুহূর্তের মাঝে কল ঢুকলো মাইশার ফোনে। মেয়েটা ভয়ে ভয়ে ফোন বের করলো ব্যাগ থেকে। সঙ্গে সঙ্গে নির্জন প্রায় ছিনিয়ে নিল ওটা। স্ক্রিনে তাকাতেই একই নামটা জলজল করতে দেখলো। অতঃপর বলল, বিকট নাম, তুমি রাখনি? তাহলে তোমার ফোনে আমার নাম্বার এই নামে সেভ করলো কে? কোনো ভূত নিশ্চয়ই। ক্লাস ততক্ষণে শুরু হয়ে গেছে। রাইসা পরে মাইশার ভার্সিটি যাওয়ার আর নির্জনের অফিসে যাওয়া। মাঝ রাস্তাতেই যা ঝামেলা হওয়ার হয়ে গেল। বাঘের থাবার নিচে হরিণ পড়লে তার যেমন অবস্থা হয়, মাইশার হয়েছে তেমন অবস্থা। এদিকে গাড়ি এখনো রাস্তায় একপাশ করে থামিয়ে রাখা। ভার্সিটির ক্লাসও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নির্জনের তাতে হেলদোল নেই। নিজের অদ্ভুত দর্শন ডাকনামটা ভালো মতো দেখে ফোনটা ফিরিয়ে দিল মাইশার কাছে। কিন্তু মাইশার সাহস হচ্ছে না হাত বাড়িয়ে ফোনটা নেওয়ার। নির্জন প্রশ্ন করলো, আমার এই অদ্ভুত নাম রাখার কারণ? মাইশা দাঁত জিভ কেটে বলল, বিশ্বাস করুন আমি এই নাম রাখিনি।
নামটা তোমার ফোনে নিজে নিজে সেভ হয়ে গেছে? মাইশা আমতা আমতা করে বলল, ও হয়তো আমি রাখিনি। নির্জনের ঠোঁটে বিন্দু পরিমাণ হাসির দেখা নেই। রাগে রেগে ভাব ফুটে উঠেছে মুখখানায়, যার কারণে মাইশা একটু ভয়ে আছে। তৎক্ষণাৎ নির্জন ধমকে শুরু বলল, নিজের ফোনটা নেবে না? ধমক খেয়ে সেটা নিজের হাতে নিল মাইশা। অতঃপর নির্জন বলল, দেখতে চাও আমার ফোনে তোমার নাম কি লিখে সেভ করা? মাইশা কৌতূহলী হয়ে উঠল, ওপর নিচ মাথা ঝাঁকিয়ে বোঝালো সে দেখতে চায়। নির্জন বলল, নিজেই ফোন করে দেখে নাও। মেয়েটা দ্রুত গতিতে ফোন হাতে নিল, কল করে ফেলল নির্জনের নাম্বারে। নির্জনও নির্বিঘ্নে নিজের ফোনটা এগিয়ে দিল। যেথায় জলজল করছে বেতাল মহিলা নামটা। তৎক্ষণাৎ খেপে উঠল মাইশা, রেগে মেগে বলল, আপনি আমার নাম্বার বেতাল মহিলা লিখে সেভ করেছেন কেন? আমি বেতাল? নির্জন ভুরু কুঁচকে বলল, রেগে যাচ্ছ কেন? আমার নাম দেখে তো আমি রেগে যাইনি, তাহলে তুমি কেন রাগ করছো? অকাট্য যুক্তি যে ফাটা বেলুনের মতো চুপসে গেল মাইশা। মিনমিনি বলল, তাই বলে আপনিও নামটা চেঞ্জ করবে? মাইশার ভাবভঙ্গি বদলে গেল, শক্ত কণ্ঠে বলল, না। তাহলে আমিও চেঞ্জ করব না? আপনার ফোন আর কেউ ধরে না? মাইশা উৎফুল্ল হয়ে বলল, যাক তাহলে কোনো ব্যাপার না। এবার কি আমরা যেতে পারি? কই যাবে? ভার্সিটির ক্লাস তো কবেই শুরু হয়েছে। সেটাই তো, আপনি সকাল সকাল আমার ঘুম নষ্ট করলেন, আবার এখনও ভার্সিটি যেতে দিলেন না। তাহলে করবোটা কি আমি? এক কাজ করেন, বাসায় নিয়ে চলুন, আমি ঘুমাবো। নির্জন কপালে ভাঁজ ফেলে বলে, সারাক্ষণ এত ঘুম ঘুম করো কেন? আমি এখন বাসায় ব্যাক করব না। তাহলে আমাকে নামতে দিন, আমি রিক্সা করে চলে যাব। না। মাইশা হতাশে বলল, কত কত আর কত কত ঘাটতারামি করবেন? বসে বসে গাড়িটা চালান, যেখানে মন চায় যান, আমাকেও যেতে দিন। ওকে, গাড়ি চলবে, তবে একটা শর্তে। মাইশা অবাক হয়ে বলল, শর্ত? আবার কিসের শর্ত? নির্জন প্রলম্বিত শ্বাস নিয়ে বলল, আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আমার এমন অদ্ভুত নাম রাখার কারণ কি? তবদা লেগে গেল মাইশা, কি উত্তর দিবে ভেবে পেল না। সত্যিটা আর মুখের উপর বলা যাচ্ছে না, আবার চুপ থাকলেও সমস্যা। মাইশা পড়েছে মহাবিপদে, জবাব দিতে আমতা আমতা করছে। তার প্রতিক্রিয়া দেখে নির্জন রুক্ষ স্বরে ধমকালো, বলবে না তুমি? এতক্ষণে শান্ত থাকা মানুষটা আচমকা ধমক দেয়। ঘাবড়ে গেল মাইশা, কণ্ঠনালী ফুরে শব্দগুলো বেরিয়ে এলো আপনা আপনি। একদিন আপনি আমাদের বাসায় গিয়েছিলেন, সাদা শার্ট পরা ছিলেন। ওই দিন সোফায় বসে বসে খুব সিরিয়াস হয়ে ফোন টিপছিলেন, দেখে পুরোপুরি সাদা পান্ডার মতো লাগছিল, তাই আমি আপনার নাম সাদা পান্ডায় রেখে দিয়েছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো মাইশা, দৃষ্টি নামিয়ে বারংবার আর চোখে তাকালো নির্জনের দিকে। অন্যদিকে নির্জনের মুখে কোনো কথা নেই, বোঝা যাচ্ছে সে মাইশার যুক্তি শুনে বিস্মিত। কয়েক মুহূর্ত নির্জনের জবাব শোনার অপেক্ষায় থেকে মাইশা নিজে বলল, মিস্টেক হয়ে গেছে, সরি। আর কখনো আপনাকে সাদা পান্ডা বলে ডাকবো না। কিন্তু ডাকবো কি বলে? নির্জন প্রত্যুত্তরে বলল, আমার কি কোনো নাম নেই? নাম ধরে ডাকলেও পারো। মাইশা তসরা মাথা নেড়ে বলল, কি বলেন এসব? আপনি আমার কত বড়, আপনাকে কিভাবে নাম ধরে ডাকতে পারি? ডাকলে তাহলে কি ডাকবে? আকস্মিক দুষ্টবুদ্ধি মাথাছাড়া দিল মাইশার, চেহারা নিষ্পাপ ভাব ফুটে উঠল। নামধাম লাগে নাকি? আমি না হয় আপনাকে ওগো শুনছো বলেই ডাকবো, ভালো হবে না? ঠোঁট চেপে নিজের হাসি আটকে রেখেছে মাইশা, জানে না নির্জনের প্রতিক্রিয়া কি হবে, খুশি হবে নাকি রাগ করবে। ওর সামনে হাসলে হয়তো আরও বেশি রেগে যেত, এজন্য মাইশা হাসি আটকে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তবে কিছুতেই হচ্ছে না। নির্জনে নিজেকে চেপে রাখার চেষ্টা বাদ দিয়ে মুচকে এসে উত্তর দিলাম, ভালো হোক বা না হোক খারাপ হবে না নিশ্চয়ই। মাইশা দ্বিগুণ উৎসাহিত হয়ে বলল, পারমিশন দিচ্ছেন? যেটা মনে হয় তোমার। মাইশা সূচক শব্দ করে বলল, সব কথায় হেয়ালি না করলে একদম হয় না আপনার, ভালো লাগে না একদম। কিন্তু আমার ভালো লাগে। হয়েছে, আমার সাথে তেরামি করে তো অনেক সময় লস করলেন, এখন আর ভার্সিটির কার মুখ দেখতে যাব? এর চেয়ে ভালো হবে বাসায় নিয়ে আসুন আমায়। এখন বাসায় যেতে ইচ্ছে করছে তোমার? হ্যাঁ, একটু ঘুমাতে পারতাম। নির্জন চাপা সরে বলল, ঘুম কাতুরে মেয়ে কথাকার। নির্জন না চাইলেও কথাটাই মাইশার কানে ঠিকই পৌঁছালো। সঙ্গে সঙ্গে ভুরু যুগল ভাঁজ করে পড়লো তার। জিজ্ঞেস করলো, বাসায় না গেলে যাবো কোথায়? ঘুরতে নিয়ে যাবেন আমাকে? অফিসে যাবে? বিস্ময়ে চক্ষুদয় বড় বড় করে ফেললো মাইশা, হতভম্ব হয়ে বলল, আমি? আপনাদের অফিসে? সত্যি নিয়ে যাবেন আমায়? কেন নয়, এখন থেকে তো তুমিও আমাদের পরিবারের সদস্য, তাহলে সবকিছু দেখার, জানার, চেনার অধিকার আছে না তোমার? মাইশা খুশিতে লাফিয়ে উঠে প্রায়
তবে গাড়ির ছাদ নিচু হওয়া সম্ভব হলো না। সেটা বোঝা যাচ্ছে। অফিস নিয়ে যাওয়ার ব্যাপারে ভীষণ খুশি হয়েছে সে। উজ্জ্বল মুখশ্রীতে ঝলক দিচ্ছে সে উচ্ছ্বাস। সে নির্জনকে জানালো, ভেবেছিলাম একবার বলবো আপনাকে আমাকে নিয়ে যাওয়ার কথা, তো আপনি তার আগেই নিজে থেকে নিয়ে যেতে চাইলেন, তাহলে তো যাওয়াই যায়, চলো। প্রায় 1 ঘন্টা যাবত মাঝ রাস্তায় সাইড করে গাড়ি থেমে তর্ক করলো দুজনে। অতঃপর অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিতেই চালু হলো সেটা। পিচ ঢালা সড়ক বেয়ে দ্রুত বেগে এগিয়ে গেল সেটা। তোফায়েল বহু আগেই অফিসে এসে পৌঁছেছেন। আপাতত নিজের কেবিনে বসে ঘড়ি দেখছেন বারংবার। ছেলে আসতে লেট হচ্ছে দেখে ভাবছেন কল করবেন কিনা। এমন সময় ম্যানেজার এসে জানালো, স্যার, নির্জন স্যার এসেছে। তোফায়েল চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, বাহ, এতক্ষণ এসেছে তাহলে? জিজ্ঞেস করে আসি, এত দেরি হলো কেন? কিয়ৎক্ষণের মাঝেই তিনি হাজির হলেন ছেলের কেবিনের সামনে। সেথায় মাইশা ও নির্জনকে একসাথে দেখে খুশিতে ডগমগ হয়ে এগিয়ে গেলেন মাইশার দিকে। ছেলেকে সম্পূর্ণরূপে অবজ্ঞা করে ছেলের বউকে বললেন, মাইশা, তুমি অফিসে কি মনে করে? মাইশা এসে উত্তর দিল, এসে পড়তাম দেখতে, সারপ্রাইজ দিলাম আপনাকে, কেমন লাগলো? তোফায়েল বললেন, অনেক ভালো লেগেছে মা। জানো, মেয়েরা হলো ঘরের রহমত, আর আমার ঘরের রহমতটা হলে তুমি। সেই রহমত অফিসে এসে হানা দিলে আমি খুশি না হয়ে পারি? নির্জন বাপের আহ্লাদ দেখে না চাইতে প্রশ্নটা করে বসলো, মেয়েরা রহমত আর ছেলেরা কি আপদ? ভুল করে তোফায়েলের হয়ে মাইশা উত্তর দিয়েও মুখ ফিরিয়ে নিল। নির্জন যে তার দিকে কটমট করে চেয়ে আছে এটাও দেখার জন্য তাকালো না। সামনে ম্যানেজার আছে। মানুষের সামনে ছেলে আর ছেলের বউর মধ্যে কথা কাটাকাটি হোক, এটা তোফায়েল চান না, তাই পরিস্থিতি সামাল দিতে বললেন, আরে এটাতে জিজ্ঞেস করার কি আছে নির্জন? মেয়েরা রহমত আর ছেলেরা বরকত, হিসাব ক্লিয়ার। মাইশা যতক্ষণ থাকতে চায় থাকুক, এরপর ওকে বাসায় নিয়ে যে অফিসের কাজ আমি সামলে নিতে পারবো। মাইশাকে অফিসে নিয়ে যাওয়া আরও কয়েকটা কথা বলে চলে গেলেন তোফায়েল। সাথে ম্যানেজারকেও নিয়ে গেলেন। আশেপাশে খালি পেতে মাইশা নির্জনের কাছে গিয়ে বলল, ঘুরবো আমি। অফিস ঘোরার জায়গা, তুমি যেই ফ্লোরেই যাবে সেখানে একই দৃশ্য, দেখার কি আছে? মাইশা উত্তর দিল, ছাদ আছে, ক্যান্টিন আছে, চলেন ওখানে যাব। মাইশা জোরাজোরিতে উপরে যেতে হলো নির্জনকে। ওর মধ্যে উৎফুল্লতার শেষ নেই, আর মুখে কথার শেষ নেই। নির্জন শুনছে আর হুহা করছে। অনেকটা সময় পর মাইশাকে নিয়ে নিজের কেবিনে ফিরে এলো নির্জন। ভেতরে ঢুকেই সেখানকার পরিপাটি পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেল মাইশা। সিমসামভাবে সাজানো মাঝারি আকারের কেবিনটা, এক পাশে রাখা বুক সেলফে থরে থরে সাজানো বিশাল সংখ্যক ফাইল, অন্য পাশে টেবিল, তার উপরে রাখা কম্পিউটার, টেবিলের ওপাশে একটা চেয়ার নির্জনের জন্য বরাদ্দ, আর এপাশে 2টো চেয়ার। ভিতরে ঢুকে এসি ছেড়েছে নির্জন। এক পাশে হেলান দিয়ে দাঁড়ানো সে, দুহাত ভাঁজ করে বুকে গুজে রাখা। পুরোটা নজর সময় লেগে রয়েছে মাইশার পিছে। ঘুরে ফিরে মাইশা গিয়ে হাজির হলো ঠিক নির্জনের চেয়ারটার পেছনে। অনুমতি নিল, স্যার, আমি কি আপনার চেয়ারটায় বসতে পারি? নির্জন স্বাভাবিকভাবে বলল, বসো। মাইশা নির্জনকে আরেকটু খোঁচাতে বলল, স্কুল কলেজে থাকাকালীন টিচারদের চেয়ারে বসাকে বেয়াদবি ধরা হয়, আর অফিসে বসের চেয়ারে বসাকে বেয়াদবি ধরা হয়। যেহেতু আপনি এখানকার বস, তাহলে আমার কি আপনার চেয়ারে বসা উচিত? মাইশার স্বামীর নাম উল্টাপাল্টা করে ডাকাটাও বেয়াদবির মধ্যেই পড়ে, তাই এখানে ভালো মানুষের নাটক না করলেও চলবে। থতমত খেয়ে গেল মাইশা। নির্জনকে একটু জ্বালাতে চাইলেই লোকটা কোত্থেকে যেন এমন অদ্ভুত অদ্ভুত সত্য কথা আমদানি করে যাতে মাইশাকে চুপ করে যেতে হয়। কি হয় একটু সুন্দরভাবে কথা বললে? কোথায় মাইশা ভেবেছিল নির্জন বললে, তুমি আমার বউ, আমার চেয়ারে বসার অধিকার তোমার আছে। আর এদিকে নির্জন বলে ফেললো কি, মুখের ওপর অপমান। গোমরা হয়ে গেল মাইশার মুখখানা। সেখান থেকে সরে গিয়ে বলল, বসলামটা আপনার চেয়ারে, কি এমন বাংলাদেশ অশুদ্ধ হয়ে যাবে? তুমি না বসলে, তাহলে আমি গিয়ে বসি, অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি। মাইশা পুনরায় তেড়ে মেরে হাজির হলো নির্জনের চেয়ারের কাছে। বলল, না, আপনি দাঁড়িয়ে থাকেন, আমি বসবো। তাহলে বসো, না করেছে কে? আপনি আবার কথা শোনাবেন না তো? না, তুমি বসো। মাইশা নির্জনের চেয়ারটাতেই বসলো। শুধু শুধু তাকে তর্কে জড়িয়ে পা ব্যথা করানোর কোনো মানেই হয় না। কেবিনের অন্যান্য চেয়ার রেখে স্বামীর চেয়ারটা দখল করার শান্তিতে ভরে গেল মাইশার মন। প্রলম্বিত শ্বাস নিয়ে বলল, এরপর থেকে আমি যেদিন অফিসে আসবো সেদিনের জন্য এই চেয়ার আমার, ঠিক আছে? নির্জন একপাশে মাথা হেলিয়ে বলল, ওকে।
এরপর ব্যস্ত হয়ে পড়ল বুক সেলফ থেকে একটা ফাইল খোঁজার, সাথে সাথে বিড়বিড়ে বলতে লাগলো এজন্য কম বয়সী মেয়ে বিয়ে করতে চায়নি, এদের আবেগ, রাগ, অভিমান, জেদ সবকিছুই বেশি, এখন সামলাও সব। মাইশার কানে পুরো কথাটা ঢুকলো না, বোধ করি ঢোকার প্রয়োজনই করলো না। প্রথম লাইনটা শুনে খারাপ লাগা কাজ করতে থাকলো তার মধ্যে। বিক্ষিপ্ত মস্তিষ্কে ওঠা উত্তাল ঝড় বারবার মনে করাতে থাকলো সে নির্জনের জীবনের অনাকাঙ্ক্ষিত ব্যক্তি, এমন বউ নির্জন চায়নি। অস্থির হয়ে উঠল মন। মাইশা চেয়ার ছেড়ে উঠতে যাবে, এ সময় কেবিনে নক করলো কেউ। নির্জন অনুমতি দিতে ভিতরে ঢুকলো একজন লোক। অভ্যাসবশত প্রথমে চোখ পড়লো চেয়ারে, সেখানে বসের বদলি অন্য একটি মেয়ে দেখে কৌতূহলী হয়ে লোকটা প্রশ্ন করতে যাবে তার আগে নির্জন বলল কোনো দরকার। লোকটা নজর ফেরালো নির্জনের দিকে, হাতে থাকা ফাইলটা নির্জনের দিকে এগিয়ে দিয়ে বলল স্যার এটার কাজ শেষ, আমি দিতে এসেছিলাম। নির্জন নিল সেটা, উল্টে পাল্টে দেখে বলল ওকে আপনি যেতে পারেন। বিনিময়ে লোকটা ইতস্তত করে বললেন স্যার কিছু মনে না করলে একটা প্রশ্ন করি। ইয়েস। পরপর মাইশার দিকে ইশারা করে বলল উনিকে। নির্জন বরফ শীতল দৃষ্টিতে চাইল তার দিকে, বকলো না, ধমকালো না, বরঞ্চ বেশ দৃঢ়তার সাথে উত্তর দিল শি ইজ মাই ওয়াইফ, মিসেস নির্জন তালুকদার। নির্জনের উত্তর শোনামাত্র লোকটা আরেকবার তাকালো মাইশার দিকে। ঠিক তখনই ধমকে উঠল নির্জন, এদিক সেদিক না থেকে যাও এখন। লোকটা ভরকে গিয়ে দ্রুত কদমে কেবিন ছাড়ল। মাইশা তখনও চেয়ারে চুপচাপ বসে একবার দরজায় তাকাছে আরেকবার নির্জনের দিকে। এক মুহূর্তে নির্জনের সাথে চোখাচোখি হতেই দৃষ্টি নিচে নামিয়ে ফেলল। মাইশা বলছিলাম যে আমরা বাসায় যাব কখন? সবেমাত্র তো এলেই, এখনই যেতে চাইছ? মাইশা উত্তর দিল হ্যাঁ, আমার দেখা শেষ, এখন বাসায় যাব। এখানে বসে থেকে করব কি আমি? লাঞ্চ ব্রেক দিয়ে আসব, এখন বসে থাকো। মাইশা হতবিহ্বল হয়ে বলল লাঞ্চ ব্রেকে দিতে আরও আধা ঘন্টা, এতক্ষণ বসে থাকবো আমি? নির্জন নির্বিকারভাবে বলল হ্যাঁ। অগত্যা মুখটা বন্ধ করে চুপচাপ চেয়ারে বসে রইল মাইশা। নির্জন বসেছে চেয়ারের সামনে, আজকের জন্য নিজের চেয়ারটায় বসতে পারল না আর। মাইশার মন খারাপ, বুঝতে পারছে ওর স্বভাবগুলো নির্জনের পছন্দ না। আবার বিয়েটা হয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে, নির্জন বিয়েটা মানছে না বোঝা গেল। কিন্তু মাইশারি বা কী দোষ? সে কি নির্জনের মাথায় বন্দুক ঠেকে বিয়ে করছে নাকি? দোষ তো কারোরই নেই, অনাকাঙ্ক্ষিত বলেই কি ওদের সম্পর্কটা একটা সুযোগ প্রাপ্য নয়? বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে মুখখানা নিষ্পিস করতে শুরু করলো মাইশার। জিভে ঠোঁট ভিজিয়ে নির্জনকে বলল একটা প্রশ্ন করবো আপনাকে। নির্জন কাজে ডুবেছিল, মাইশার ডাকে মাথা তুলে চাইল করো। মাইশার শুকনো ঢোক গিলে দুরু দুরু বুকে বলেই ফেলল জীবনসঙ্গী হিসেবে আপনার কেমন মেয়ে পছন্দ? রাইসাপুর মতো? এহেন অদ্ভুত প্রশ্নে ভুরুদয় কুচকে ফেলে নির্জন বিরস মুখে বলল এটা কেমন প্রশ্ন? মাইশা অনুনয় করে বলল আরে বলুন না প্লিজ, পছন্দ জেনে কাজ কি তোমার? একটা সাধারণ প্রশ্নই তো জিজ্ঞেস করেছি, তাতে এমন করছেন কেন? এসব যুক্তিহীন প্রশ্নের উত্তর আমার কাছে নেই, চুপচাপ বসে থাকো। দীর্ঘশ্বাস ফেলে চুপ করে গেল মাইশা। টের পেল নির্জনকে প্রশ্ন করে কোনো লাভ হবে না, সে কোনোভাবে উত্তর দিবে না। ইদানি একটা ভাবনা নিরন্তর খুঁচিয়ে যাচ্ছে মাইশাকে। নির্জন উত্তর দিলে হয়তো একটু শান্তি পেত। লোকটা বুঝলে তো? মাইশাকে চুপ থাকতে দেখে নির্জন পূর্ণবার রুক্ষ স্বরে বলল এরকম উল্টাপাল্টা প্রশ্ন নেক্সট টাইম থেকে জিজ্ঞেস করবে না, বলে দিচ্ছি, মাথায় থাকে যেন। মাইশা সম্মতি সুরে ঘাড় নাড়ল, শুধু মন ছেয়ে গেল বিষণ্ণতায়। নির্জন এরূপ খিটখিটে আচরণ করলে মাইশার মন খারাপ হয়ে যায়। আকাশ পাতাল চিন্তা করতে করতে কখন ঘন্টা পেরিয়ে গেছে খেয়ালই হয়নি মাইশা। নির্জনের ডাকে হুঁশে ফিরল, বলল জি কিছু বলবেন? চলো বাসায় দিয়ে আসি তোমাকে, অনেকক্ষণ বসেছিলে। উঠে দাঁড়ালো মাইশা, নির্জনের সাথে বের হলো অফিস থেকে। গাড়িতে বসেও সে একদম চুপচাপ, সকালের মতো এখনও ওপাশে মুখ ঘুরিয়ে বসে রইল। মাঝ রাস্তায় গাড়ি থামতেই কৌতূহলী হয়ে তাকালো নির্জনের দিকে। ওর প্রশ্নাত্মক চাহনিতে যা বোঝার বুঝে গেল। নির্জন বলল সকালে আইসক্রিমের কথা বলেছিলাম না, এখন তো খাওয়া হয়নি, চলো এখন যাই। মন খারাপের মাঝে এক পশলা বৃষ্টির মতো কাজ করল নির্জনের কথা। খুশি মনে রাজি হয়ে গেল তৎক্ষণাৎ। মাইশার মন এমনই, এক মুহূর্ত ভালো হওয়ার আবার এক মুহূর্তেই খারাপ হওয়ার এক অসাধারণ দক্ষতা তার মনের। যেমন এতক্ষণ একটুখানি অভিমানে মুখ গোমড়া করে বসেছিল, আবার কয়েক প্রহরের ব্যবধানেই
নাচতে নাচতে বেরিয়ে গেছে নির্জনের সাথে। দুজনের একান্ত মুহূর্তটা চোখে পড়ল সাইমনের। নিখুঁত স্মৃতি এক লহমায় চিনে ফেলল তাদের। একজন রাইসার ছোট বোন আর একজন রাইসার হতেও না হবার তাদেরকে একত্রে দেখে যা আন্দাজ করে নিল সাইমন। অতবার চলে গেল সেখান থেকে। দুপুরবেলা মাইশাকে বাড়িতে রেখে নির্জন আবার অফিসে গিয়েছে। যাওয়ার আগে বলে গিয়েছে দুপুরবেলা পড়তে বসার কথা। নাজিয়া বেগমের ঘুমিয়ে যাওয়ার পর প্রতিদিনকার মতো নিজ রুমে এসে পর্দা টেনে ফোন নিয়ে বসেছে বিছানায়। তৎক্ষণাৎ তার মনে পড়ল নির্জনের বলে যাওয়া কথা। প্রথমে মুখ বাঁকিয়ে বলল, ধুর বাবা, এখন আবার কে পড়তে বসে? আর উনি তো বাসায় এসে দেখেছেন আমি পড়েছি কিনা পড়িনি, এর চেয়ে আরাম করে বসে থাকাই ভালো। নিজেকে নিজে কথাগুলো বলে পর মুহূর্তে আবার ভাবল, ওনার আমাকে পছন্দ ছিল না, আমার স্বভাবের অপছন্দ। তা আমার সব আবদার মেনে নিচ্ছে, উনি যদি আমার কথা মেনে নিতে পারে তাহলে আমার মেনে চলা উচিত। এরপরে পড়াশোনায় রেখে লিস্ট করতে বসলো নির্জনের কি কি পছন্দ আর কি কি অপছন্দ। শেষে ভেবে চিন্তে বের করলো, বক বক কমাতে হবে, একটু সিরিয়াস মানুষ হতে হবে, ঠিকঠাক পড়াশোনা করতে হবে, উল্টাপাল্টা কথা বলে নির্জনকে জ্বালানো যাবে না। যেইভাবে সেই কাজ শুরু হলো মাইশার ওয়াইফ ম্যাটেরিয়াল হওয়ার মিশন। নাজিয়া যতক্ষণ ঘুমালেন মাইশা ততক্ষণে বসে বসে পড়ল। 5টা নাগাদ টেবিল থেকে উঠে কল করলো মায়ের নাম্বারে। কিছুক্ষণ কথা বলে কল কাটলেন নাজমিন। পরপরই মাইশার মনে বাসনা জাগলো বোনকে কল করার। যদিও এই কয়েকদিনের চেষ্টায় কোনো লাভ হয়নি, আজও হবে না নিশ্চয়, তবুও কোনো এক অদম্য টানে ফোন লাগলো রাইসার নাম্বারে। মাইশার দীর্ঘশ্বাস বলে দিল সে আজও ব্যর্থ। রাইসার নাম্বার সুইচ অফ বলছে। ফোন বন্ধ করে সিম খুলে রেখেছে কে জানে। পেরিয়ে গেল সারাটা দিন। রাত্রি 9টায় বাজার 10 মিনিট আগে বাড়ি ফিরল নির্জন। প্রথমেই নিঃশব্দে রুমে ঢুকলো মাইশার কর্মকাণ্ড দেখতে। সঙ্গে সঙ্গে বিস্মিত হয়ে আশেপাশে তাকালো নির্জন। মাইশা পড়ছে, বেশ মনোযোগ দিয়েই পড়ছে। ফোনটা রেখে দিয়েছে বেডসাইডের টেবিলে। নির্জন গতকালকের ন্যায় আজও পিছু পিছু এসে দাঁড়ালো মাইশার পিছু। মাইশা পাত্তা দিল না, ঘুরেও তাকালো না, এক মনে বইয়ের দিকে তাকিয়ে পড়তে লাগলো। অগত্যা মাইশার দৃষ্টি আকর্ষণ করতে গলা খাকারি দিল সে। থামলো মাইশা, ঘুরে তাকিয়ে শুধালো, কিছু বলবেন? আমি যে এসেছি সেটা টের পেয়েছো তুমি? মাইশা ওপর নিচ মাথা নেড়ে বলল, না, হ্যাঁ আগেই টের পেয়েছো তাই তো? এজন্যই ফোন দূরে সরিয়ে রেখে বই নিয়ে পড়তে বসেছো, ভালোই চালাকি করতে পারো। মাইশা মহাবিরক্ত হলো, বইটা ধূপধাপ করে বন্ধ করে ঝগড়ার প্রস্তুতি নিল। বলল, সমস্যা কি আপনার? কাল পড়া রেখে রিলস দেখছিলাম, ওটাও দোষ হয়েছে, আর আজ পড়তে বসেছি, ওটাও দোষ, তাহলে করবো কি আমি? নির্জন ভুরু উঁচিয়ে বলল, আসলেই পড়তে বসেছিলে তুমি? মাইশা রাগান্বিত দৃষ্টিতে চেয়ে বলল, না, বইয়ের পেজ দিয়ে নৌকা বানাচ্ছিলাম। নির্জন সত্যি সত্যি মাইশার বই চেক করতে এলো। এসব ব্যাপারে সে মাইশাকে বিন্দুমাত্র বিশ্বাস করে না। সে জানে আসলে বই দিয়ে নৌকা বানাচ্ছিল হয়তো। নির্জন বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, নৌকায় কেন বানালে? দুনিয়ার আর কিছু ছিল না বানানোর মতো? সেই নৌকায় চড়িয়ে আপনাকে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেব, এজন্য নৌকা বানাচ্ছিলাম। মাইশা বলল, বইয়ের ভেতর থেকে নৌকা বেরোলো না, বের হলো আরও হরেক রকম উল্টাপাল্টা অরিগেমি, পাতার ভাজে ভাজে পাখি, ফুল, কাঠ আর এলোমেলো আঁকিবুকি। নির্জন যেগুলো হাতে নিতে মাইশা এক প্রকার ছিনে নিল। চোখ দুটো ছোট করে বলল, অরিগেমিতে নজর দেবেন না, খাতার পেজ ছিঁড়ে বানিয়েছি, বইয়ের পেজ না। নির্জন দুহাত ভাঁজ করে বুকের সাথে মিশিয়ে টেবিলে হেলান দিয়ে দাঁড়ালো। চোখের ইশারায় মাইশার অরিগেমিগুলো দেখে বলল, এই হচ্ছে তোমার পড়াশোনার নমুনা, একদিন রিলস তো আরেকদিন অরিগেমি। এগুলো আজ বানিয়ে আগেই বানিয়ে বইয়ের ভাজে ভাজে রেখেছিলাম। আমি কি জানি যে আপনি চেক করতে বসবেন? আজকে আমি কোনো উল্টাপাল্টা করিনি, ঠিকঠাক পড়েছি। দুপুরও এখনও বিশ্বাস করলে করেন, না করলে ঘুমাতে যান। আমি আসার পর চুপ করে বসেছিলে কেন? এত মনোযোগ দিয়ে পড়ার মেয়ে তো তুমি নাও। আপনার মতো শান্ত শিষ্ট হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আপনি তো আমায় সেই সুযোগ দেবেন না। আমি চুপ করলে আপনিও চুপ থাকবেন। কথা বলতে বলেছে কে? মাইশার কথা শেষ শুনে নির্জনের ভীষণ হাসি পেল, বহুত কষ্টে চাপলো। সেটা বলল, তুমি তো আমার কথা বলার উপরে নিষেধাজ্ঞা জারি করছো। মাইশা নির্জনের সম্মুখে তর্জনী উঁচিয়ে বলে, দেখুন, আপনি কিন্তু ইচ্ছে করে ঝগড়া লাগাচ্ছেন। আমার সামনে একটা কথা বললে আমি তো 10টা কথা বলবোই, এতে আমার দোষ? নির্জন ডানে বামে ঘাড় নেড়ে বলল, একদমই না, সব আমার দোষ। এবার খুশি? মাইশা আঙুল নামিয়ে ফেললো, বলল, হ্যাঁ ঠিক আছে,
তাহলে তুমি পড়ো, আমি ফ্রেশ হয়ে আসি। নিজের ছোট্ট সংসারটা নিয়ে রাইসার বিস্তর স্বপ্ন। খুব দ্রুতই ফিহার সাথে সব কাজ ভাগাভাগি করে নিল। যেহেতু দুই বন্ধু মিলেমিশে একই ফ্ল্যাটে থাকছে, তো এই সংসারের খরচটাও দুজনে চালানোর কথাই সমীচীন মনে করলো। এরপর শুরু হলো সাইমনের উপরে চাপ। আগের স্বেচ্ছাচারী জীবনে ফিরতে মন চাইল, সেটা আর সম্ভব না। দায়িত্বের বোঝা বাড়বে, বই কমবে না। ফলাফল সাইমনের খিটখিটে মেজাজের প্রভাব পড়বে রাইসার ওপরেই। আজ মায়ের সাথে দেখা করে 11টা নাগাদ বাড়ি ফিরেছে সাইমন। সারাদিনের ক্লান্তিতে রুমে ঢুকে বিছানায় গালিয়ে দিল। ফিহা আর রিয়াদ নিজেদের রুমে। সাইমনের জন্য খাবার বেড়ে আনলো রাইসা। প্লেটটা টেবিলে রেখে বলল, ফ্রেশ হয়ে এসে খেতে বসো, তোমার জন্য আমি বসে আছি। সাইমন প্রত্যুত্তরে বলল, তোমার বসে থাকার দরকার নেই রাইসা, কতবার বলবো আমি, ওদের সাথে খেয়ে নিলেই পারো। রাইসা বলল, তোমাকে ছাড়া কীভাবে বসি, তোমার জন্যই তো এত রাত জেগে বসে থাকা। সাইমন উত্তর দিল না, উঠে চলে গেল ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বেরিয়ে খাটে বসলো নিজের প্লেটটা নিয়ে। রাইসাও নিজের খাবারের প্লেটটা নিয়ে এসে বসলো রাইসার মুখোমুখি। খাওয়ার মাঝে সাইমন বলল, তোমাকে একটা খবর দেওয়ার ছিল। রাইসা কৌতূহলী হয়ে বলল, কি? আমাদের বিয়ের পর তোমার পরিবারের সাথে আর কোনো যোগাযোগ হয়েছে? রাইসা প্রলম্বিত শ্বাস নিয়ে মাথা নিচু করলে উত্তর দিল, না, সেই যে এসেছি এরপর আর কারোর সাথেই কথা হয়নি। আর আমি তো বাসা থেকে বেরো হই না, তাই দেখা হওয়ার সম্ভাবনা নেই। ও আচ্ছা, আমার মনে হয় তুমি চলে আসার পর নির্জনের সাথে মাইশার বিয়ে দিয়েছে আঙ্কেল আন্টি। হতভম্ব হলো রাইসা। বিস্ফোরিত নেত্রে চেয়ে বলল, মাইশার বিয়ে দিয়ে দিয়েছে, তাও নির্জনের সাথে কিভাবে? বাবা তো ওকে এত দ্রুত বিয়ে দেওয়ার চিন্তাই করেনি। সাইমন ঠোঁট উল্টে বলল, আমি কি সেটা জানি? আমি তো যা দেখলাম তাই বললাম, দুজনকে একসাথে দেখেছি তাই ভাবলাম। বিস্ময় খুশির মিশ্র অনুভূতির তোপে খিদে ভুলে বসে পড়ল রাইসা। আবেগ আপ্লুত হয়ে বলল, আমার এতটুকু বোনটার বিয়ে হয়ে গেছে, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। মন যাচ্ছে ওর কাছে ছুটে গিয়ে দেখে আসি কবে এত বড় হলো। দরকার নেই দেখা করার, ঘরে থাকবে তুমি, পরিস্থিতি ঠান্ডা হোক আগে। কে জানে তোমার বাবা আবার কবে আমার নামে মেয়ে ভাগানোর কেস করে বসে। রাইসা স্মিত হাসলো, বলল, কেস করবে এরকম বদবুদ্ধি বাবার মাথায় আসবে না, কারণ সে জানে দোষটা তার মেয়েরই, বরং ভুগতে হবে তার মেয়েকেই। সাইমন প্রত্যুত্তর করল না, চুপচাপ খায় মনোযোগ দিল। বদ্ধ রুমটায় জানালার পর্দা অবধি টেনে দেয়া, এসি চালু করা। মাইশা রুমে ঢুকে দরজাটাও লাগিয়ে ফেলল। তাকে দেখলো নির্জন খাটে বসে বসে ল্যাপটপে কিছু একটা করছে। নিজেদের মধ্যে সহজ স্বাভাবিক সম্পর্ক দেখে সাহস পেতে শুরু করেছে মাইশা। তাই নিজের মনের বাসনা জাগানোর অদম্য ইচ্ছা দমন করা সম্ভব হচ্ছে না তার পক্ষে। ভেবে নিয়েছে আজ যে কোনোভাবে নির্জনের সামনে রাইসার কথা তুলবেই। ভাবনা মাফিক বিছানায় দিলে গুটি গুটি পায়ে এগোতে নিলেই নির্জন বলল, লাইটটা অফ করে আসো। মাইশা বাধ্যমের মতো হুকুম তালিম করলো। লাইট অফ করে লাফিয়ে চলে এলো বিছানায়। নির্জনের পাশে বসে বলল, ল্যাপটপটা আপনি অফ করবেন নাকি আমি? নির্জন তাকাতে মাইশা সূচক করে বলল, আর কত কাজ করবেন, অন্তত রাতে 4 দিন রাখুন। অর্ধবেলার কাজ লস হয়েছে আজ তোমার জন্য। মাইশা ঘাড় উঁচিয়ে বলল, লস হয়েছে তাতে আমার কি? মাইশার কথায় নির্জন ল্যাপটপ বন্ধ করে রাখলে, এতে বেজায় খুশি হলো। মাইশা বলল, একটা কথা বলার ছিল আপনাকে। নির্জন অনুমতি দিতে মাইশা ইতস্তত করে বলল, আমি রাইসা আপুর সাথে দেখা করতে চাই। মাইশার হৃৎপিণ্ডের ধুকপুক শব্দটা স্পষ্ট টের পাচ্ছে সে। নির্জনকে বেশ ভয়ে ভয়ে রাইসার কথাটা বলেছে সে। জানে না প্রতিক্রিয়া কি হবে, তবে নির্জনের মধ্যে তেমন কোনো ভাবাবেগ দেখা গেল না। সে বেশ শান্ত কণ্ঠে বলল, তোমার সাথে রাইসার যোগাযোগ আছে? মাইশা তস্ত্র মাথা নেড়ে বলল, না। তাহলে দেখা করবে কিভাবে? মাইশা মাথা নিচু করলো, বলল, সে তো আমি জানি না, কিন্তু আপুর সাথে দেখা করতে মন খুব চাচ্ছে। আমি রাইসা আপুকে ভীষণ মিস করছি। নির্জন প্রত্যুত্তরে বলল, মিস করলে কি দেখা করা যায়? ও তো পালিয়ে গিয়েছে, কারোর সাথেই যোগাযোগ নেই, তাহলে তুমি খুঁজে বের করবে কিভাবে? মাইশা উৎকণ্ঠিত হয়ে বলল, কারোর সাথে যোগাযোগ নেই বলেই তো দুশ্চিন্তা হচ্ছে। আপু কেমন আছে, কোথায় আছে জানতে ইচ্ছে করে। দেখুন, বিয়ের আগের রাতে পালিয়েছে বলে আপনারা হয়তো আপুকে খারাপ ভেবেছেন, কিন্তু আপু খারাপ নয়, আমি তো চিনি আপুকে। নির্জন কপাল কুঁচকে বলল, আমি কি একবার বলেছি যে আমি রাইসাকে খারাপ ভেবেছি? ও যাকে ভালোবাসে তাকে বিয়ে করার জন্য পালিয়েছে, ব্যাস এই তো। এটা ওর মন মর্জি, আমি এই ব্যাপারে ভেবে সময় নষ্ট করতে যাব কেন? নির্জনের জবাবে নিশ্চুপ হয়ে গেল মাইশা আর সাহস হলো না কথা বাড়ানোর। খানিক বাদে নির্জন পুনরায় বলল, আচ্ছা তোর বোন তুমি দেখা করতে পারো, আমি না করতে যাব কেন? কিন্তু কিভাবে দেখা করবে সেটা ভেবেছ?
মাইশা মিনমিনে বলল, এজন্যই তো আপনাকে বলতে আসা। মাইশা আপুর খোঁজ বের করে দিতে পারবেন না? নির্জন বিরস মুখে বলল, আমি কিভাবে বের করব? মাইশা উৎফুল্লতায় আরেকটু কাছাকাছি ঘেঁষে বসলো, বলল, শুনুন, আপু এই শহরে আছে, খুঁজে পাওয়া কঠিন হবে না নিশ্চয়ই। আমি এতটুকু নিশ্চিত আপু এই শহরের বাইরে যায়নি। আচ্ছা, কিভাবে? আমি ভার্সিটিতে গিয়ে আপুর এক বান্ধবীর সাথে কথা বলেছিলাম, এরপর জানতে পেরেছি সাইমন নামে এক ছেলের সাথে আপুর প্রেম ছিল। সাইমনের নাকি কিছুদিন আগে চাকরি হয়েছে, হতে পারে আপু এখন ওই ছেলের সাথে আছে। এতদিনে নিশ্চয়ই বিয়ে করেও নিয়েছে, সংসারও করছে, এর মধ্যে আমার কাজটা কি? মাইশা অনুনয় করে বলল, আগে শুনুন তো, বলছিলাম যে এই ছেলেটার খোঁজ নিতে পারবেন আপনি, প্লিজ। মাইশার মুখের ভাবভঙ্গি দেখে নির্জনের পক্ষে নাকচ করা সম্ভব হলো না, রাজি হতে বাধ্য হলো। দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন বউয়ের জন্য বিজনেসম্যান ছেড়ে গোয়েন্দাগিরিও করতে হবে? আপুর খোঁজটা এনে দিলেই আর বলবো না। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। সূর্যের আলোয় আলোকিত নতুন ভোর, জানালার পর্দা থাকায় রোদ ভেতরে ঢুকতে পারছে না। এখনো আবছা অন্ধকার রুমটায় নির্জনের ঘুম এখনো ভাঙেনি। বিছানার উপর হয়ে ঘুমে তলিয়ে আকস্মিক চোখের পাতায় 2 ফোঁটা পানি পড়তেই ব্যাঘাত ঘটল শান্তির নিদ্রায়। ধীরে ধীরে চোখ খুলে তাকাতেই লক্ষ্য করলো মাইশা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়ছে, যার ফলস্বরূপ পানির ফোঁটা গিয়ে পড়ছে নির্জনের চেহারায়। চোখের পাতা থেকে ঘুমটুম উবে পালানো নির্জনের আড়মোড়া ভেঙে উঠে বসলো বিছানায়। সন্দিহান চোখে প্রশ্ন করলো, তুমি সকাল সকাল গোসল করেছো কেন? নির্জনের কণ্ঠস্বর পেয়ে ঘুরে তাকালো মাইশা। নির্জনের প্রশ্ন নিয়ে তার মধ্যে কোনো উদ্বেগ নেই। হাসি হাসি মুখ করে বলল, আপনি উঠে গেছেন, দেখুন আজ আমি আপনার আগে ঘুম থেকে উঠেছি। উঠেছে তো বুঝলাম, কিন্তু গোসল কেন করেছ? মাইশা কিছু একটা মনে পড়ে ভঙ্গিতে বলল, কাল রাইসাপুর কথা বলতে গিয়ে আপনাকে একটা কথা ভুলে গিয়েছিলাম। আমার বান্ধবীরা আজকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলেন, এজন্য সকাল সকাল গোসল করে রেডি হয়ে গেছি। স্বস্তির নিঃশ্বাস ফেল নির্জন। কয়েক পল চুপ থেকে কর্কশ কণ্ঠে বলল, ঘুরতে যাবে কোথায়? পারমিশন নিয়েছ কার? থতমত খেলো মাইশা আমতা আমতা করে বলল, মাকে বলেছিলাম, মা তো বললো যেতে। আর বেশি দূরেও নয়, শুধু রমনায় যাব। আমাকে জিজ্ঞেস করাটার প্রয়োজন মনে হয়নি তোমার? নিয়ে গেল মেয়েটা ঘাবড়ানোর স্বরে বলল, আপনি যার পারমিশন দেবেন না? নির্জন শীতল অথচ রুক্ষ স্বরে বলল, আমি যদি না বলি তাহলে কি তুমি যাবে না? কিন্তু সকাল সকাল রেডি তো হয়ে গিয়েছো, আগে বলা উচিত ছিল। মাইশা অপরাধীর ন্যায় বলল, সরি, বললাম তো রাইসাপুর কথা বলতে গিয়ে এই কথা বলার সুযোগ ছিল না। তবে আপনি যদি না করেন তাহলে ওদেরকে মানা করে দিব। নির্জনের তাকানোর ভঙ্গি বদলে গেল, সেখানে ভর করলো একরাশ মুগ্ধতা। শান্ত কণ্ঠে বলল, আমি যদি না করি তাহলে আসলে তুমি যাবে না? মাইশা না সূচক উত্তর বোঝাতে দুপাশে মাথা নাড়ল, অর্থাৎ যাবে না। নির্জন প্রত্যুত্তরে কিছু বলতে চেয়েছিল, মাইশা তাকে মাঝপথে থামিয়ে বলল, আমি ওদের মানা করে দিব আর ক্লাস শেষে সোজা বাসায় চলে আসব। মাইশার এই ছোট ছোট ব্যাপারগুলো, তার সরলতা, তার স্বভাবগুলো আস্তে আস্তে প্রভাব ফেলছে নির্জনের উপর, রীতিমতো বশীভূত করে রাখছে তাকে, যার খবর মাইশা নিজেও জানে না। শেষ পর্যন্ত নির্জন মানা করলো না, নিজ থেকে অনুমতি দিল যাওয়ার। আচ্ছা, তুমি যাও ওদের সাথে, তবে জলদি বাসায় চলে আসবে, মাথায় থাকবে। যেতে পারবে না ভেবে একটু আগেই মন খারাপ করে ফেলেছিল মাইশা, এখন আবার অনুমতি পেতেই সেটা কর্পূরের ন্যায় উবে গেল। খুশি হয়ে বলল, আচ্ছা জলদি চলে আসবো আমি, হ্যাঁ, আর কোনো প্রবলেম হলে আমাকে কল করো, ঠিক আছে? মাইশা মাথা নাড়ল। নির্জন উঠে চলে গেল ফ্রেশ হতে। মাইশা তার গমন পথে সে মনে মনে ভাবলো, না, সাদা পানটাকে আগে যত খারাপ ভাবতাম উনি ততটা খারাপ না। কিভাবে আমার প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখে, আমার শখ, আবদার, মন খারাপ, সব কিছুর চিন্তা থাকে ওনার। এজন্যই বলে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওই দিন আপনা পালালে এমন একটা হাজব্যান্ড ম্যাটেরিয়াল কই পেতাম আমি। তোফায়েল ছেলের বহু আগে অফিসে চলে আসেন, আজও তার ব্যতিক্রম নয়। আগে আগে এসে নিজের কেবিনে পায়চারি করছেন ছেলের আসার অপেক্ষায়। মাইশাকে ভার্সিটি গেট অবধি পৌঁছে দিয়ে নির্জন অফিসে আসলো। নিত্যদিনের মতোই ম্যানেজার এসে সেই খবর জানিয়ে গেল তোফায়েলকে। পরপরই তিনি একদম প্রস্তুত হয়ে হাতটা ধরলেন ছেলের কেবিনের দিকে। ভেতরে আসবো? ছেলের সামনে এরকম উদ্ভট কাণ্ড করার বদ অভ্যাস আছে তোফায়েলের। নির্জনও এ নিয়ে কিছু বলে না, কিন্তু ছেলের কেবিনের সামনে সে পারমিশন নেয়, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়, কারণ লোকে নির্জনকেই খারাপ ভাববে। বাপের কাণ্ড দেখে নির্জন জবাব দিল, নিজের অফিসে বসে তুমি আমার কেবিনে ঢোকার পারমিশন চাইছ? ভদ্রলোক হতাশ শ্বাস ফেলে বলল, আমার আর অফিস, সব দায়িত্ব তো তোকে দিয়েছি,
আমি তো এখন সাইড ক্যারেক্টার, পারমিশন নিতেই হবে। নির্জনের কথার বিপরীতে আর কিছু বলল না, প্রসঙ্গ বদলে ফেলল। তুমি ম্যানেজার রেখেছ নাকি আমার পেছনে সিকিউরিটি গার্ড? যখন আসবো তখনই খবর দেবে। তোফায়েল খ্যাক করে বললে, আজকেই তো খবর নিতে বলেছিলাম, শুধু আমার তোমার সাথে কথা আছে বলে। তুমি যে বাপের আশাতেও বিরক্ত হবে সেটাকে জানতো। বিরক্ত হলে আমি বসে আছি কেন, চলে যাই। নির্জন নির্বিকার চেয়ে বলল, আমি বিরক্ত হওয়ার কথা একবার বলিনি, কি বলতে চাচ্ছ সেটা বলো। তোফায়েল গজগজ করতে করতে বলল, তোমাকে এত কথা বলার শখও নেই আমার। শুধু মাইশার জন্য বলতে আসা, বিয়ে করেছে বলে মেয়েটার জীবন রসকস কেড়ে নিও না। তেমন কিছু করেছি বলে আমার মনে পড়ছে না। করনি বলছো? নতুন নতুন বিয়ের পর তোমার উচিত ওকে না নিয়ে একটু দূরে কোথাও ঘুরে আসা। আর তুমি কি করছো? বিয়ের পর অফিসে চলে এসেছো কেন? তোমার বাপের অফিস, কয়েকদিন না আসলে কি চাকরি চলে যাবে? নির্জনের ডান হাতখানা আপনা আপনি কপালে পৌঁছে গেল। বুঝতে পারলো হঠাৎ তার বাপের এমন খেপে যাওয়ার কারণ। বিপরীতে বলল, যখন সময় হবে তখন যাব, এত তাড়াহুড়োর কিছু নেই। তোফায়েল গর্জে উঠলেন, হ্যাঁ, যখন তোমার সময় হবে তখনই তুমি যাবে, নিজের মন মর্জি মতো চলবে। আমি তো শুধু শুধু এতগুলো কথা বললাম, বিনা কারণে তোমার পেছনে বকবক করে গলা শুকিয়ে ফেললাম। নির্জন পানির গ্লাস এগিয়ে দিয়ে সাবলীল ভঙ্গিমায় বলল, নাও পানি খাও, গলা ভিজে যাবে। নির্জন ছেলেকে ঝাড়ি মেরে নিজের ক্ষোভ প্রকাশ করলেন তিনি। নির্জন একদমই মাথা গরম করলো না, বরঞ্চ শান্তভাবে বলল, আমার একটা কাজ আছে বাবা, সেটা শেষ হলে যাওয়ার কথা ভাববো, এখন মাথা ঠান্ডা করে তুমি। তোফায়েল শান্ত হলো খানিক, শুধালেন, শিওর তুমি? হ্যাঁ, একদম। তোফায়েল আজ ছেলের বহুক্ষণ আগেই বাড়ি ফিরে এসেছে। এরপর থেকে বউয়ের পিছনে ঘুরঘুর করছে কিছু বলার জন্য। কাজে ব্যস্ত থাকায় নাজির সময় হচ্ছে না কথা শোনার। বেশ অনেকটা সময় পার হওয়ার পর ভদ্রমহিলা বেশ বিরক্তি সমেত বললেন, কি হয়েছে কি তোমার? আসার পর থেকেই পিছনে পড়ে আসো, এটা কি তোমার ভীমরতি ধরার বয়স? তোফায়েল ততোধিক বিরক্তি প্রকাশ করে বললেন, একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তোমার কাছে, আর তুমি এত বিরক্ত হচ্ছ। এখন আমি কথা বলতে চাইলে বিরক্ত লাগে তোমার? পুরনো হয়ে গেছি তাই না? নাজিয়ার বিরক্তি মুখোশ টুপ করে ঝরে পড়ল, মুখখানায় ভর করল বিভ্রান্তি ও হতভম্বতার রেশ। চক্ষুদয় পিটপিট করে বলল, নির্জনের আব্বু, এটা মেয়েদের ডায়লগ ছিল, সেই হিসেবে কথাটা আমার বলার কথা, আর বলছে তুমি? ডায়লগের ওপর কি নারী পুরুষের ট্যাগ লাগানো আছে যে আমি বলতে পারবো না? অবশ্যই পারবো, যেটা সত্য সেটা তো হাজারবার বলবো। কাজের বাহানা দেখে আমার কথাও শুনতে চাইছো না তুমি। হতাশায় নিজের কাজ টাজ ফেলে কথা শোনা আগ্রহ প্রকাশ করলেন নাজিয়া। বললেন, বলো বলো, কি বলতে চাও বলো, আমি শুনছি। তোফায়েল বলতে শুরু করলেন, আচ্ছা, তোমার কি নির্জন আর মাইশাকে নিয়ে কোনো টেনশন হয় না? টেনশন? কি নিয়ে টেনশন হবে? দেখো, ওদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হলেও কিন্তু অনাকাঙ্ক্ষিত, কারণ ওদের তো বিয়ে হওয়ার কথাই ছিল না, ভাগ্য জোরে হয়ে গেছে। কিন্তু তাই বলে কি ওদের সম্পর্কটা স্বাভাবিক হবে না? এটা নিয়ে নির্জন কিছু বলেছে তোমাকে? না, আমি নিজে ওকে আজ বলে এসেছি। কি বলেছ? ভদ্রলোক খুব বেশ গর্বের সাথে বললেন, তোমার ছেলেকে ইচ্ছে মতো ধুয়ে এসেছে আজ, এমন কথা শুনিয়েছি না? নাজিয়া মুখ বাঁকালেন, তার ছেলের স্বরে বললেন, তোমার ছেলেকে এই ধোয়া আর তেলাপোকাও একটা পাখি? ব্যাপার ওই একই, বুঝলে? তুমি যে ছেলেকে কতটুকু ধুতে পারো তা আমার জানা আছে। বিশ্বাস করলে না, তাই না? না করলে নেই, সঠিক মানুষকে বিশ্বাস না করাই তোমাদের নারী জাতির স্বভাব। আচ্ছা আচ্ছা, কি কথা শোনালে সেটা বলো। বউ নিয়ে দূরে কোথাও ঘুরে আসার পরামর্শ দিয়েছি, দুজনে কয়েকদিন একা একা সময় কাটালে যদি বোঝাপড়া ঠিকঠাক হয়। তোমার ছেলে কি বলেছে? বলেছে এখন ওর কাজ আছে, আর কয়েকদিন পর যাবে। ওর কয়েকদিন পর আর আসবে বলে মনে হয় তোমার? নাজিয়া ঠোঁট উল্টে বললেন, তাহলে তোমার বলে লাভটা কি হলো? তোফায়েল খুব উৎসাহের সাথে বললেন, লস লাভের গবেষণা কে করতে যাবে? আমি তো সোজা টিকিট কেটে ওর হাতে ধরিয়ে দেবো, ব্যাস। তোমরাও পারো, যেমন বাপ তেমন ছেলে। থ্যাঙ্কস। নাজিয়ার ভুরুদয় কুঁচকে নিলেন, চসূচক শব্দ করে বললেন, হয়েছে, বেশি তাড়াহুড়ো করতে যেও না, পরে হিতে বিপরীত হবে। ছেলে তোমার যেতে যাবে আরো 2-1 দিন, সপ্তাহ যাক 2-3 সপ্তাহ। বলছ? তোফায়েলের কথার জবাবে নাজিয়া জোর গলায় বলল, বলছি না, অর্ডার দিচ্ছি, বুঝেছ? ঠিক আছে ঠিক আছে, বউ বলেছে দেখে নিলাম। আমি আবার বউয়ের কথা ফেলি না। ইস, আমার ছেলেটাও যদি আমার মতো বউ পাগল হতো তাহলে গর্ব করে বলতে পারতাম, বাপকা বেটা। তা হচ্ছে কই? তোফায়েলের আফসোসের বিপরীতে বলার মতো কোনো শব্দ খুঁজে পেলেন না নাজিয়া। কপাল চাপড়ে সরে গেলেন সেখান থেকে। ওপর থেকে ডেকে পাঠালেন মাইশাকে। লাফাতে লাফাতে 1 মিনিটের মধ্যে মাইশা নেমে এলো। জিজ্ঞেস করলো, কিছু বলবেন মা? হ্যাঁ, ওই তোমাদের রুমের পর্দাগুলো বদলে দিও তো, এগুলো কাল ধুতে দিব। আচ্ছা।
বলে মাইশা চলে গেল উপরে। ঠিক তৎক্ষণাৎ বাড়িতে ঢুকলো নির্জন। জুতো জোড়া খুলে জায়গা মতো রেখে উপরে চলে গেল নিজের রুমে। দৈনন্দিন অভ্যাসবশত নাচিয়ে গিয়ে ছেলের সাথে কয়েকটা কথা বলেছেন। তোফায়েল সামনেও আসেননি। ছেলেকে দেখে গটগট করে হেঁটে গিয়ে রুমে ঢুকেছেন, যার অর্থ দ্রুত আমার হুকুম মেনে নাও। নির্জন রুমে ঢুকেছে মাত্র মাইশা তখন চেয়ারের উপরে উঠে জানালার পর্দা খোলা ব্যস্ত। ভারী পর্দাগুলো সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। পা একেবারেই চেয়ারের কোনায় রাখা, যে কোনো মুহূর্তে পিছলে যাওয়া অসম্ভব নয়। নির্জন প্রথমে চোখে পড়ল সেটা বউতার নির্ঘাত পড়বে এমন আশঙ্কা করে চেয়ারের কাছে এলো। সবাই বলতে শুরু করলো, তুমি নামো। আমি। নির্জনের কণ্ঠস্বর পেয়ে যে মাইশা ঘুরেছে অমনি যা হওয়ার তাই হলো। নির্জনের কথাখানা সম্পূর্ণ করতে পারল না। তার আগেই ছোটোখাটো এক আত্মচিৎকারে ছুঁড়ে পর্দা ফেলে উল্টে পড়তে লাগলো মাইশা। নির্জন সুযোগটা একদমই হাতছাড়া করেনি, সঙ্গে সঙ্গে ধরে ফেলেছে তাকে। দুহাতে আঁকড়ে নিয়েছে মাইশার ছোট্ট দেহটা। মাইশার নিচে পড়ার আগেই নির্জনের কোলে জায়গা পেয়েছে। ঘাবড়ে গিয়ে চোখ বুজে জাপটে ধরেছে নির্জনের কাঁধ। কয়েক মুহূর্ত যেন থমকে রইল সবকিছু। মাইশার হাতের পর্দাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল ফ্লোরে। সে নিজে চোখ বুজে জাপটে ধরে রাখলো নির্জনকে। এইভাবে কিছু মুহূর্ত অতিক্রম হওয়ার পর নির্জন বেশ কোমল স্বরে ডাকলো, মাইশা ঠিক আছে তুমি? ঝট করে চোখ মেলে চাইল মাইশা। নিজের অবস্থান সম্পর্কে হুঁশ আসতেই লজ্জা ও অস্বস্তিতে গাঢ় হয়ে রইল। আমতা আমতা করে বলল, নিচে নামান আমাকে। নির্জন নামিয়ে দিল মাইশাকে। সে সোজা হয়ে দাঁড়িয়ে এলোমেলো পল্লব জাপটে আশেপাশে তাকালো। নির্জন তখন এক দৃষ্টিতে সে রয়েছে মাইশার দিকে। তাকে লজ্জা পেতে দেখে বলল, যেটা পারো না সেটা করতে যাও কেন? এখন পরে হাত পা ভাঙলে কি হতো? চেয়ারের এত কোণে দাঁড়ায় কেউ? মাইশা চোখ তুলে তাকালো আহত দৃষ্টিতে। বলল, সরি, আমি বুঝতে পারিনি এমন হয়ে যাবে। পর্দাগুলো ভারী ছিল বলে সামলাতে পারিনি। এখন এগুলো লাগাবো কিভাবে? মাইশাকে সরিয়ে নির্জন নিজেই চেয়ারে উঠতে উঠতে বলল, তুমি একটা একটা করে পর্দা আমার হাতে দাও, আমি লাগিয়ে দিচ্ছি। মাইশা রাজি হলো তাতেই। আগের পর্দাগুলো গুছিয়ে এক সাইডে করে রেখে নতুনগুলো একে একে দিতে লাগলো নির্জনের হাতে। এমন সময় রুমে ঢুকলেন নাজিয়া। নির্জনকে চেয়ারের উপরে দেখে শুধলেন, কিরে তুই এসে কাজে লেগে পড়লি? মায়ের কণ্ঠস্বর পেয়ে ঘুরল নির্জন। তপ্ত শ্বাস ফেলে বলল, কাকে কি করতে দিয়েছো মা? ও তো আরেকটু হলে চেয়ার থেকে উল্টে পড়তে যাচ্ছিল। ভদ্রমহিলা খানিক অবাক হয়ে বললেন, সে কি পড়ে গিয়েছিল নাকি? ব্যথা পেয়েছো কোথাও? কিভাবে পড়লো? মাইশা আর চোখে চাইল নির্জনের দিকে। উত্তর দিতে ইতস্তত করতে শুরু করলো। কিভাবে বলবে সে নির্জনের কোলে পড়েছে? শাড়ির সামনে কি সেসব বলা যায়? নির্জন বাঁচালো সে অবস্থা থেকে। বলল, পড়তে যাচ্ছিল, পড়েনি, তাই ব্যথাও পায়নি, চিন্তার কিছু নেই। নাজিয়া ঠোঁট গোল করে ওহ বলে পর্দাগুলো উঠিয়ে নিয়ে চলে গেল সেখান থেকে। নির্জনও কাজ শেষ করে নেমেল চেয়ার থেকে। মাইশাকে জিজ্ঞেস করলো, পড়তে বসেছিলে আজ? মাইশা উত্তর দিল, হ্যাঁ বসেছি তো, কিন্তু আপনাকে যেটা করতে বলেছিলাম সেটা, মানে আপুর খোঁজ পেয়ে যাবো দ্রুতই, একই শহরে তো আছে। মাইশা হতাশে বলল, কতদিন? এত অধৈর্য হচ্ছে কেন? সময় লাগবে তো একটু। নির্জন মাইশার বিয়ের সবেমাত্র 20 দিন পার হয়েছে। ইতিমধ্যে দুজনে নিজেদের মধ্যে একটু একটু করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। একটু আধটু কথা কাটাকাটি ছাড়া তেমন কোনো ঝামেলাই হচ্ছে না। তবে এখনো পুরোপুরি স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে না। আজও রাত্রিবেলা নির্জন ব্যস্ত ল্যাপটপে। রুমে ঢুকে সে দৃশ্য দেখে মেজাজ গরম হয়ে গেল মাইশার। দরজাটা বন্ধ করে ধপাধপ করে চলে আসলো খাটে। বুড়োদয় কুচকে নির্জনের দিকে তাকিয়ে বলল, এই ল্যাপটপটা কি আপনার বউ? নির্জন অদ্ভুত দৃষ্টিতে তাকালো মাইশার দিকে। প্রশ্নের বিপরীতে পাল্টা প্রশ্ন ছুড়ল। এমন কেন মনে হলো? মাইশা চোখের ইশারায় ল্যাপটপটা দেখে বলল, রাতে রুমে ঢুকে দেখি এটা কোলে নিয়ে বসে থাকেন, তাহলে কি মনে করবো হবে তোমার? নির্জন এক মুহূর্ত ভাবলো কিছু একটা, পরপর মাইশাকে অবাক করে বলল, তো তুমি চাচ্ছ তোমাকে কোলে নিয়ে বসে থাকি? তর্ক বিতর্কের প্রস্তুতি নিয়ে আসা মাইশা মিয়ে গেল মুহূর্তেই। নড়ে চড়ে গুটিয়ে বসলো খানিক। মিহিস্বরে বলল, সেরকম কিছু বলেছি নাকি আমি? নির্জন ল্যাপটপটা অফ করে টেবিলে রাখতে রাখতে বলল, ইনডাইরেক্টলি এটাই বলতে চাইছে তো? আমি শুরু করব? হৃৎপিণ্ড লাফিয়ে উঠল মাইশার। চক্ষু দিয়ে বড় বড় করে বলল, শুরু করবেন মানে কি শুরু করবেন? নির্জন নিরুদ্বেগ স্বরে বলল, কথা, তোমার সাথে কিছু কথা ছিল, সেটা শুরু করব। নিজের ভাবনা চিন্তায় নিজেই লজ্জা পেল মাইশা। নিজেকে কষে একটা চড় লাগানোর প্রচণ্ড ইচ্ছা দমন করলো মনের ভেতরে। গলা খাঁকিয়ে দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ বলুন। নির্জন মাইশার দিকে ঘুরে বসলো। মুখোমুখি কাছাকাছি প্রশ্ন করলো, আমাদের বিয়ে নিয়ে তোমার কোনো অভিযোগ আছে?
মাইশা বিস্মিত নজরে চাইলে শুধালো, অভিযোগ? অভিযোগ থাকবে কেন? নির্জন খানিক ইতস্ততা করে মাইশার হাত দুটো ধরে ফেলল, দু হাতের মুঠোয় নিয়ে বুড়ো আঙ্গুলের আলতো স্পর্শ বোলালো হাতুর তালুর উল্টো পিঠে। মৃদু কেঁপে উঠলেও হাত ছাড়ানো বিন্দুমাত্র চেষ্টা করল না মাইশা। চুপচাপ রইল নির্জনের কথা শোনার জন্য। তাকে বেশি অপেক্ষা করালো না নির্জন। বলল, কারণ বিয়ের আগের দিন পর্যন্ত তুমি জানতেই না তোমার বিয়ে হয়ে যাবে। এমনকি আমিও জানতাম না আমার বিয়েটা তোমার সাথেই হবে। কিভাবে যেন সবটা হয়ে গেল। দেখো, বিয়েটা কোনো ছেলে খেলা নয়, সারা জীবন একসাথে পার করার মতো সম্পর্ক। সেই সম্পর্ক এগিয়ে নিতে দুজনের বোঝাপড়া, মনের মিল হওয়া প্রয়োজন। সেজন্য বিয়ের আগে একটু মানসিক প্রস্তুতি দরকার হয়। কিন্তু তুমি তো সেরকমভাবে ভাবার সুযোগে পাওনি, তাই জিজ্ঞেস করলাম, এই বিয়ে নিয়ে তোমার কোনো সমস্যা আছে নাকি? মন্ত্রমুগ্ধের ন্যায় প্রত্যেকটা কথা একযোগে শুনে গেল মাইশা। নির্জনের তাকে বুঝতে পারার ক্ষমতাটাই বারবার বিমুগ্ধ করে তাকে। প্রত্যেকটা ছোটোখাটো বিষয়ে দারুণ খেয়াল রাখতে পারে নির্জন। কয়েক পাল চুপ থেকে মাইশা উত্তর দিল, আমার কোনো অভিযোগ নেই। বিশেষ করে বিয়ের পর যতটুকু আপনাকে জেনেছি তাতে তো অভিযোগ থাকার প্রশ্নে আসেনি। কিন্তু আপনার মতামত? আপনিও তো আমাকে বিয়ে করতে চাননি, আমার স্বভাব তো আপনার অপছন্দ। মাইশার কণ্ঠস্বর ও দৃষ্টিতে কিছু একটা ছিল যাতে উৎকণ্ঠা ও হতাশার মিশেল স্পষ্ট ধরা দিচ্ছিল। তাতে নিঃশব্দে হাসল নির্জন। বলল, আমার সবচেয়ে বেশি অপছন্দ কি জানো? তুমি আমার মন মতো হওয়ার জন্য নিজেকে স্বভাব বিরুদ্ধ কাজ করছো, এটা ছেড়ে দাও। মাইশা হতভম্ব হলো, চোখ পিটপিট করে বলল, ছেড়ে দিব? কিন্তু আমার উল্টাপাল্টা কথা বলা আর উল্টাপাল্টা কাজ করার স্বভাব তো আপনার পছন্দ না। তাহলে তো জোর করে ভালো হতে চাচ্ছ কেন? অন্যের জন্য নিজেকে পরিবর্তন করার দরকার নেই। মাইশা খুব উৎফুল্ল হয়ে বলল, তাহলে আমার যা মন চায় তাই করব? নির্জন কপাল কোঁচকাতে পুনরায় বলল, মানে আমি নিজের মতো চলবো, তাই তো? কিন্তু আপনি আমাকে বকতে পারবেন না? নির্জন হতাশ শ্বাস ফেলে বলল, আচ্ছা। মাইশা ফট করে বলে বসলো, তাহলে পড়াশোনা ছেড়ে দেই। নির্জন কটমট করে চাইতে দপ করে মাইশার মুখের হাসিটা নিভে গেল। বুঝতে পারলো সে ভুল কথা বলে ফেলেছে। নির্জনের হাতটা আরো শক্ত করে চেপে বসলো মাইশার হাতে। হাত ছাড়ানোর চেষ্টায় মোছড়ামুছড়ি শুরু করলো মাইশা। শুকনো ঢোক গিলে বলল, না আমি পড়াশোনা ছাড়বো না তো, এমনিতেই বলছিলাম আর কি। এবার হাতটা ছেড়ে দিন। যদি না ছাড়ি? মাইশা অসহায়ের মতো মুখখানা করে বলল, ছেড়ে দিন। নেক্সট টাইম থেকে আর এমন উল্টাপাল্টা আবদার করব না। নির্জন বিপরীতে বলল, সবকিছু রেখে শুধু পড়াশোনার বেলাতেই কেন তোমার এত অনাগ্রহ? মাইশা বিড়বিড়িয়ে বলল, বিয়ে করেছিলাম কি পড়াশোনা করতে? কি বললে? মাইশা ঘাবড়ে গিয়ে মাথা নাড়ল তস্ত্র হড়বড়িয়ে বলল, কিছু না, হাত ছেড়ে দিন, আমি ঘুমাবো। নির্জন হাত ছেড়ে দিতে মাইশা আহত স্বরে বলল, হাত ছেড়ে দিল। তারপর নির্জনের দিকে তাকাতেই তার তীক্ষ্ণ নজরের সামনে পড়ে নিজের হাত গুটিয়ে নিল। বলল, আচ্ছা ঘুমাই। সঙ্গে সঙ্গে বালিশ নিয়ে যেন ঝাঁপ দিল বিছানায়। কাঁথা গায়ে দিয়ে কোলবালিশ জড়িয়ে চোখ বুজে এমন একটা ভাব করলো যেন এক মুহূর্তে সে গভীর ঘুমে তলিয়ে গেছে। নির্জন গিয়ে লাইট অফ করে আসলো বিছানায়, শুয়ে পড়ল নিজের জায়গায়। বেশ কিছুটা সময় পার হলো ইতিমধ্যে। ঘড়ির কাঁটা টিকটিক শব্দে জানান দিচ্ছে সময়ের অববাহিকা। অন্ধকার ও নীরব রুম, দুজনের নিঃশ্বাস শব্দেই শোনা যাচ্ছে স্পষ্ট। মাইশা এখনো চোখ বুজে ঘুমের ভান ধরে পড়ে আছে, কিন্তু কোলবালিশটা নিয়ে কিছুতেই শান্তি পাচ্ছে না। কারণ গত কয়েকদিনই নির্জনকে জড়িয়ে ধরে ঘুমানোর বদ অভ্যাস ধরেছে তাকে। নির্জন বুঝলো কিনা কে জানে, তবে মাইশা ঘুমিয়ে গেছে ভেবেই তাকে নিজের দিকে ঘোরালো। কাছে টেনে এনে নিজেই জড়িয়ে ধরলো মাইশাকে। তার হাতটা নিয়ে রাখলো নিজের বুকের ওপর। নির্জন এক হাতে মাইশাকে জড়িয়ে রেখে অন্য হাত রাখলো মাইশার চুলে। ঘুমন্ত বউয়ের সুযোগ নিতে ছাড়ল না। চুলে হাত বুলাতে বুলাতে টুপ করে চুমুখে বসলো সেখানটায়। তৎক্ষণাৎ এক অদ্ভুত শিহরণ বয়ে গেল মাইশার দেহে। অজান্তে খামছে ধরল নির্জনের টি শার্ট। আশি করতে থাকা ঘুমো পালালো। অনুভূতির অপার দহনে নিজেকে সামলে নিয়ে মুখ গুজল নির্জনের বুকে। ক্ষুধার্ত অবস্থায় বসে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে রাইসা। প্রতিদিনকার ন্যায় আজও ভাত খায়নি সাইমনের অপেক্ষায়, কিন্তু সাইমন সে খেয়াল থাকলে তো দৈনিক 11টায় চলে আসলো। আজ আরও আধা ঘন্টা পর চলে আসার পরও এলো না। নির্ঘাত মায়ের কাছে আছে, আর মায়ের কাছে থাকাকালীন রাইসা ফোন করলে ভীষণ রেগে যায় সাইমন। 2 দিন ফোন দিয়েছিল রাইসা। এরপর বাড়ি এসে সাইমন রাগারাগি করছে তার সাথে। এরপর থেকে ফোন করা ছেড়ে দিয়েছে রাইসা। ফিহা রুমে ঢুকলো, তখন বিছানার কাছে এসে বসলো রাইসার মুখোমুখি। কোমল কণ্ঠে বলল, অনেক রাত হয়েছে রাইসা, খাবার খেয়ে নাও।
সাইমন ভাইয়া কখন আসে তার কোনো ঠিক নেই। রাইসা মনমরা হয়ে বলল, কিন্তু আমি তো ওকে ছাড়া খেতে বসি না ভাবি। তাই বলে 12টা পর্যন্ত বসে থাকবে তুমি? সাইমন ভাই অফিস থেকে ফিরে কয়টায়? 9টায়। আর এখন 12টা বাজতে চললো, এখনও আসার নাম নেই। রাইসা প্রত্যুত্তরে বলল, কি করবো আমি ভাবি, কিছু বলতেও তো পারি না। আমার সাথে রাগারাগি করে, ও নিজের মন মর্জি মতো চলে। আর একটা কথাও শুনেছে কখনো? ও বদলে গেছে। শেষোক্ত কথাটা বলতে গিয়ে চোখের পানি আটকাতে পারল না। রাইসা কেঁদে ফেলল ঝরঝর করে। ফিহার খারাপ লাগলো, না চাইতেও বলে ফেলল তিক্ত অথচ নিগূঢ় সত্য কথাটি। যেন প্রেমিক পুরুষ হওয়া অনেক কঠিন, অনেক সহজ, কিন্তু স্বামী হওয়া কঠিন। আর স্বামী ও প্রেমিক একসাথে হওয়া ভীষণ বিরল, সবই হতে পারে না। রাইসা কৌতূহলী দৃষ্টিতে চাইতে বলল, ভাবছ প্রেমিক স্বামী এসবের মধ্যে এত পার্থক্য কেন? আছে দুটোর মাঝে বিস্তর পার্থক্য আছে। প্রেমিক হওয়া সহজ কেন জানো? কারণ প্রেমিক হতে দায়িত্ব পালন করা লাগে না, শুধু চকলেট, ফুল, একটু ঘুরতে যাওয়া, একটু সময় দেয়া, তাতেই প্রেমিকা খুশি। অপরদিকে স্বামী হতে গেলে অনেক দায়িত্ব পালন করতে হয়। বউয়ের সুবিধা অসুবিধা, প্রয়োজন, আবদার, সংসার, অনেক দায়িত্ব তাদের। সবাইকে সেটা পালন করতে পারে বলো? তাই স্বামী হওয়াটা একটু কঠিন। আর আদর্শ স্বামী কোনটাকে বলে জানো? যে একই সাথে বউয়ের স্বামী ও প্রেমিক দুটোই হতে পারে। স্বামীর দায়িত্ব পালন করে আবার প্রেমিকের মতো বউয়ের মন জয়ের চেষ্টা করে। কাজটা ভীষণ কঠিন, তাই না? দায়িত্ব পালন করতে গিয়ে কি আর প্রেমিক সুলভ আচরণ করার সময় পায়? হয়। যারা বউয়ের স্বামী ও প্রেমিক দুটোই হয়ে ওঠে তারাই পারে। রাইসে বিস্মিত হয়েছে এরিল কিয়ৎক্ষণ। কয়েক পল চুপ থেকে বলল, তাহলে আমার জনকে কি বলবো আমি? ফিহা স্মিত হেসে বলল, আদর্শ প্রেমিক। যতদিন পর্যন্ত তোমার সব দায়িত্ব তোমার বাবা পালন করেছে ততদিন পর্যন্ত সাইমন ভাই আদর্শ প্রেমিক ছিল। কিন্তু ওই যে বললাম, আদর্শ প্রেমিক আর আদর্শ স্বামী এক জিনিস নয়। রাইসার চোখে পানি টলমল করছে, মুখখানা শুকিয়ে একটুখানি ক্ষুধা হল এখন আর অনুভূত হচ্ছে না। কান্না গিলে বলল, এখন ওর আমার সাথে কথা বলার সময় হয় না। বেশি রাত করে বাড়ি ফিরে, জানে আমি ওর অপেক্ষায় বসে থাকি, তা ওর কোনো খেয়াল থাকে না। নিজের সময় মতো ফিরবে, এরপর খেয়ে দিয়ে ফোন টিপবে, নয়তো ঘুমিয়ে পড়বে। প্রেম করার সময় তো আমার সব কথা মনোযোগ দিয়ে শুনতো, অথচ এখন আমার কথা শোনার সময় নেই ওর। এতটা বদল আমি আশা করিনি। ফিহা সান্ত্বনা সুরে বলল, বেশি চিন্তা করো না রাইসা, সব ঠিক হয়ে যাবে। নতুন নতুন হয়তো ভাইয়া দায়িত্ব নিতে হিমশিম খাচ্ছে, একবার সব সামলে নিলে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। রাইসা তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আমি কি এমন আবদার করি ওর কাছে যার জন্য ও দায়িত্ব সামলাতে পারে না? বিয়ের আগেও কখনো কিছু চাইনি, আর এখনও তো বিয়ের পর। তাহলে সমস্যা হবে কেন ওর? আর বড় কথা, বিয়ে যখন করেছি ও পরিবারের সামনে আমায় নিয়ে দাঁড়াতে কেন পারতেছে না? ফিহা বিপরীতে বলল, এসব নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই রাইসা ভাবি, খেতে বসো এখন, খাবে এখন, চলো। রাইসা মানা করতে হাত ধরে টানাটানি শুরু করলো। ফিহা, না, কোনো বাহানা চলবে না, খাওয়ানি অবহেলা করলে অসুস্থ হয়ে যাবে, চলো আমি খাইয়ে দিচ্ছি তোমায়। ফিহার জোরাজোরিতে রাইসা বাধ্য হলো উঠতে। খাবার টেবিলে বসে মনে মনে প্রতিজ্ঞা করলো, আজ সাইমন আসুক বাসায়, ওর আচরণের জবাবদিহি করতেই হবে। রাত বাড়ার সাথে সাথে শহরের কৃত্রিমত্তা ঝিমিয়ে পড়েছে। দোকানপাট সব বন্ধ হচ্ছে একে একে। 4টা খানিক পরপর মেঘের আড়ালে লুকাচ্ছে, আবার বেরিয়ে আসছে। বারান্দায় দাঁড়িয়ে চাঁদের লুকোচুরি মনোযোগ দিয়ে দেখছিল রাইসা। তার অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে 12:30 নাগাদ ঠক ঠক শব্দে নক হলো ফ্ল্যাটের দরজায়। রিয়াদ ফিহা ঘুমিয়ে পড়েছে নিজেদের রুমে, তাই এই সাবধানতা। রাইসা দরজা খুলতে ক্লান্ত ভঙ্গিতে ভেতরে ঢুকলো সাইমন। তৎক্ষণাৎ রাইসা কিছু বলল না, সময় দিল ফ্রেশ হওয়ার। সাইমন গিয়ে জামা কাপড় বদলালো। রাইসা খাবার বেড়ে দেওয়ার পর খেলো। এরপর একটু গুছিয়ে বিছানায় বসতেই রাইসা শুরু করলো নিজের কথা। একাই খেয়ে উঠে গেলে একবারও জিজ্ঞেস করলেন আমি খেয়েছি কি না। সাইমন নিরুৎসাহিতভাবে জবাব দিল, প্রতিদিন তো আমার সাথেই বসো, আজকে বসোনি, তার মানে আগেই খেয়ে নিয়েছো নিশ্চয়ই, এতে জিজ্ঞেস করার কী হলো? রাইসা মলিন হেসে বলল, বাহ, এজন্য জিজ্ঞেস করার প্রয়োজনীয়তা মনে হলো না তোমার? সাইমন সূচক শব্দ করে বলল, একটা প্রশ্ন জিজ্ঞেস করিনি বলে রাগ করছে, এটা কী ধরনের বাচ্চামো রাইসা? এখন কি আর তোমার মুখে এসব মানায়? আর আমার একটা কথায় তুমি বিরক্ত হচ্ছ? একটা কি? আজকাল তো আমার সব কথাতেই তুমি বিরক্ত বোধ করো। আমি না কথা বললেই মনে হয় বাচ্চা তুমি। সাইমন রেগে গিয়ে বলল, প্রত্যেক দিন আমি অফিস থেকে আসার পর একটা না একটা কাহিনী করবেই তুমি। এটা না করলে যেন তোমার পেটের ভাত হজম হয় না। তো আমি কি করব? অফিস থেকে এসে ডেইলি এসব ভালো লাগে না, বিরক্ত হয় স্বাভাবিক। বিনিময়ে রাইসাও নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারল না, উচ্চ আওয়াজে বলল, কি এমন করি যাতে তুমি বিরক্ত হয়ে যাও? জাস্ট একটু কথাই তো বলতে চাই আমি।
একসাথে সময় কাটাতে চাই, তুমি পরোয়া করো সেসবের? বিয়ের পর থেকে দিনকে দিন অবহেলা বেড়েই যাচ্ছে তোমার। আচ্ছা, তুমি জানো না আমি তোমার অপেক্ষায় না খেয়ে বসে থাকি, তাও কিভাবে এত রাত করে বাড়ি ফেরো? আমি তোমাকে অপেক্ষা করতে বলিনি রাইসা, এছাড়া আমি অন্য কোথাও তো সময় ব্যয় করি না, নিজের বাড়িতে যাই। তাতে কেন এত সমস্যা হবে? তোমার সমস্যা আছে। তুমি যদি পরিবার ছাড়া থাকতে না পারো তাহলে আমাকে নিয়ে যাও তোমার সাথে, আমি কথা বলবো তোমার মায়ের সাথে, উনি অবশ্যই এতটা পাষাণ হবে না। সাইমন সোজা সাপটা বলল, না, আমি তোমাকে নিয়ে আমার বাবা মার সামনে হাজির হতে পারবো না, ওই বাড়িতে নিয়ে যেতেও পারবো না, ব্যাস এটাই আমার শেষ কথা, এটা নিয়ে আর কোনো প্রশ্ন হবে না। রাইসা হতবিহ্বল হয়ে বলল, হাজির হবে না মানে? মানে তুমি নিজের বাবা মার সাথে বউকে পরিচয় করাবে না? কারণ কি, ওই বাড়িতে আরেকটা বউ রেখে এসেছো নাকি? আচমকাই চাচানো থামিয়ে আমতা আমতা শুরু করলো সাইমন। জোরপূর্বক চেহারার রাগী ভাব ধরে বলল, বউ থাকতে যাবে কেন? বিয়ে আমি একটাই করেছি, এসব কাল্পনিক চিন্তাভাবনা বাদ দিয়ে ঘুমাও, অনেক রাত হয়েছে। রাইসা কটকট জানতে ছিল, তুমি আমায় নিয়ে যাবে কিনা বলো। সাইমনও ভনিতাভীন উত্তর দিল, না। তাহলে বিয়ে কেন করছে যদি বউ বলে স্বীকৃতি না দিতে পারো? সাইমনের মেজাজ সপ্তম আকাশে চলে। এক প্রকার তেড়ে এলো রাইসার দিকে, এক হাতে চেপে ধরল রাইসার গালে, রাগে হিসে বলল, তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ রাইসা। আকস্মিক আক্রমণে রাইসাও খানিক থতমত খেয়েছে, তবুও ঘাবড়ালো না, সাহসের সাথে বলল, করছি আমি লিমিট ক্রস? কি করবে তুমি? কিছু করে সাহস আছে তোমার? গায়ে হাত তুলবে? যেখানে স্ত্রীর স্বীকৃতি দেওয়ার সাহস নেই সেখানে গায়ে হাত তোলার সাহস হবে? বলতে দেরি, সজোরে চট্টা মারতে দেরি হলো না। বদ্ধ রুমটায় ঠাসা শব্দ প্রতিধ্বনিত হলো কয়েকবার। রাগে ক্ষোভে দুঃখে হতবিহ্বল হয়ে পড়ল রাইসা। সাইমন বলল, দেখেছ সাহস? যতটুকু পাচ্ছ ততটুকু যথেষ্ট নয়, দিনের পর দিন আমার মাথা কাছে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি। বিপরীতে বলার মতো একটা শব্দ খুঁজে পেল না রাইসা। গালে হাত দিয়ে স্তব্ধ নির্বাক তাকে রইল শুধু, যেন এক অনুভূতিহীন নির্জীব পাথরের মূর্তি। সাইমন পাত্তা দিল না, ঘুমানোর উদ্দেশ্যে চলে গেল নিজের জায়গায়। বেশ অনেকটা সময় রাইসা নির্বিকার দাঁড়িয়ে অতিবাহিত হওয়ার পর চুপিসারে বিছানে গিয়ে বসলো, চোখের পানি মুছে নিয়ে বালিশ মাঝে দিয়ে এক পাশে শুয়ে পড়লো, কিন্তু ঘুমার ধরা দিল না। সাইমনের বাড়িতে আজ বিরাট গন্ডগোল লেগেছে। তার বাবা মা বারবার বিয়ের কথা বলছেন, মেয়ে দেখা শুরু করেছেন, অন্যদিকে সাইমনকে চাপ দিচ্ছেন বিয়ের জন্য। আবার সাইমন রাইসার কথা বলতে পারছে না, কারণ এতে হিতে বিপরীত হয়ে গেলে সমস্যায় পড়বে সাইমনই। আপাতত বিয়ের ব্যাপারটা সামনে এমন চিন্তাও করতে পারছে না। এদিকে রাইসা চাপ দিচ্ছে, দুদিকেই দুই ধরনের কথায় মেজাজ খেয়ে হারিয়ে বসেছিল সাইমন, যার ফলস্বরূপ থাপ্পড় মেরে বসেছে রাইসাকে। রাত্রি অনেকটা সময় পার হওয়ার পর নিজের ভুলের ধারণা হলো সাইমন। তৎক্ষণাৎ ফিরল রাইসার দিকে, মাঝের বালিশটা সরিয়ে দিয়ে টেনে টেনে কাছে নিয়ে আসলো তাকে। কপালে এক প্রগাঢ় চুমু বসে বলল, আই এম সরি, মেজাজ গরম ছিল, তাই অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে, মাফ করে দাও আমায়। বলতে বলতে আরও কয়েকটা চুমু বসালো গালে, চোখের পাতায়, নাকে, থুতনিতে। রাইসা তখনও নিশ্চুপ। সাইমনও নীরবতা দেখে আবারও বলল, সরি বলছি তো, এবারের মতো মাফ করে দাও, আর হবে না এমন। আর বাসায় নিয়ে যাওয়ার ব্যাপারটা একটু সময় দাও আমায়, সবটা গুছিয়ে আনলেই নিয়ে যাব। এত সব সান্ত্বনাতেও কাজ হলো না। রাইসা সাইমনের হাতটা নামিয়ে নিল নিজের গাল থেকে, একটু বেশি শান্ত স্বরে বলল, হ্যাঁ, একটা সরি আর সব সমস্যার সমাধান হয়ে গেল। এত রেগে যাচ্ছ কেন রাইসা? অনেক ঝামেলায় ছিলাম, বিশ্বাস করো, এর জন্য মাথা ঠিক ছিল না আমার। এবারের জন্য মাফ করলেই তো পারো। বিপরীতে মুচকে আসলো রাইসা, ভীষণ করুণ স্বরে বলল, আচ্ছা বুঝলাম। পরপর হাসি ফুটল সাইমনের মুখেও। দেরি করলো না আর এক মুহূর্ত, কপালে একটা চুমু দিয়ে ঘাড়ে মুখ ডুবালো। তবে এক বিন্দুর পরিমাণ অনুভূতিও কাজ করলো না রাইসার মধ্যে। পাথর হয়ে রইল যেন অজান্তে, চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মুখ ফুটে অস্ফুট স্বরে বেরিয়ে এলো কিছু শব্দ, জুতো মেরে গরুদান। পূর্বের আকাশে সূর্যের আগমনের সাথে সাথে শুরু হলো নতুন ভোর। সকালবেলায় রুমের দরজা জানালা সব বন্ধ থাকায় রোদটা বেশি সুবিধা করতে পারছে না। তবুও গত কয়েকদিনের স্বভাবের কারণে আজকে আগে থেকে ঘুম ভাঙল মাইশার। সঙ্গে সঙ্গে নিজেকে আবিষ্কার করলো নির্জনের বুকে। আলতোভাবে নির্জনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসলো মাইশা। আড়মোড়া ভাঙলো পরপর, হাই তুলে কয়েকবার ঝুঁকলো নির্জনের উপর। কয়েক মুহূর্ত মুগ্ধ লোচনে তাকে রইল নির্জনের দিকে। এক হাত তার মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে আরেকটু ঝুঁকলো, ফিসফিস করে তারপর বলল, রাত্রের কিসটা ফিরিয়ে দেয়া বাকি মিস্টার সাদা পান্ডা, আপনি আমার ঘুমের সুযোগ কাজে লাগিয়েছেন, আমি না হয় তাই করি। নির্জনের কান অবধি সে শব্দ পৌঁছেছে বলে মনে হলো না। মাইশা বলেছি এত আস্তে। বাক্যগুলো শেষ হতে নির্জনের গালে চুমুখে পূর্বের অবস্থানে ফিরে এলো মাইশা। ভীষণ দুঃসাহসিকতার কাজটা করে এখনও তার প্রাণ ওষ্ঠাগত।
ঢোক গেল বার কয়েক, নির্জন টের পানি দেখে স্বস্তি পেল খানিক। এরপর চলে গেল ফ্রেশ হতে। মাইশা ওয়াশরুমে ঢুকে উঠে বসলো নির্জন। গালে একবার হাত বিলিয়ে ফিরিয়ে বলল, ফেরত। মিনিট কয়েক বাদে বেরিয়ে এলো মাইশা। নির্জনকে রুম জুড়ে পায়চারি করতে দেখে ভড়কালো, জানতে চাইল, উঠে হাঁটাহাঁটি শুরু করেছ? কারণ কি? নির্জন সময় ব্যয় না করে মাইশার কাছে চলে এলো। হৃদয় কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে মাইশার দিকে তাকিয়ে বলল, যা দিব তাই ফেরত দিবে? এন প্রশ্নে ঘাবড়ে গেল মাইশা। ভয় পেল নির্জন শুনে ফেলেছে কিনা। অস্বস্তি আর ইতস্ততা নিয়ে বলল, ফেরত? কি ফেরত দেবো আমি? কিছু না বলে হনহন করে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে ফেলল নির্জন। মাইশা হাফ ছেড়ে বাঁচল। চক্ষু দিয়ে বড় বড় করে নিজেই বলল, ফেরত? উনি কি আমার কথা শুনে ফেললো? আমি চুমু খেয়েছি সেটাও টের পেয়ে গেল নাকি? হায় আল্লাহ! মানসম্মান আর রইল না। নির্জন ওয়াশরুম থেকে বের হওয়া অবধি দুশ্চিন্তায় নিজেই পায়চারি শুরু করলো মাইশা। নির্জন বেরিয়ে ওর অবস্থা দেখে বলল, এবার তোমার হাঁটাহাঁটির কারণ কি? মাইশা উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, আপনি উঠেছেন কখন? নির্জন বেশ স্বাভাবিকভাবে বলল, একটু আগেই। তুমি ওয়াশরুমে যাওয়ার পর উঠে দেখি তুমি নেই। মাইশা স্বস্তি পেয়ে লম্বা শ্বাস ফেলে নিল। তারপর বলল, আচ্ছা আপনি রেডি হয়ে নিন, আমি নিচে যাচ্ছি। নির্জন সায় জানাতে মাইশা চলে যেতে নিল। দরজা পর্যন্ত এগিয়ে আবার ফিরে বলল, একটা প্রশ্ন করি আপনাকে। বলো। নির্জন কি জবাব দেয় শুধুমাত্র এটা জানার জন্যে? অদরকারি একটা প্রশ্ন করলো মাইশা। আমি রাতে ও পাশে ফিরে শুয়েছিলাম, তাহলে আপনার কাছে গেলাম কিভাবে? নির্জনের মুখখানে ইতস্ততার পরিমাণ সাপব্দি নেই। বাধাহীন বলে বসলো, মিথ্যেটা। তোমার ঘুমের হুঁশ আছে নাকি? ঘুমানোর পর নিজেই বেখেলে চলে এসেছে আমার উপর। সাধে কি তোমায় বেতাল বলি আমি? মাইশা হা হয়ে গেল মিথ্যেটা শুনে। মস্তিষ্ক চেঁচিয়ে প্রতিবাদ জানাতে চাইল, কিন্তু মন সায় দিল না। উল্টো মিনমিনিয়ে বলল, আচ্ছা যাই।